যে ওই লোকটা একটা ইন্ডিকেশন দিয়েছিল যে একটা এরকম মেয়ে আত্মহত্যা করতে পারে, সেটা তুমি হয়তো গেলে সেদিনকে আটকাতে পারো। এবং উনি গিয়েছিলেন বলে ওই যে ডেটটা দেওয়া হয়েছিল সেদিনকে, ওই মানে পার্টিকুলার ডেটে আত্মহত্যাটা আটকে ছিল। বলতে যেই ঘুরে থেকে তাকিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই ঠাকুমা ঘুরে তাকিয়ে যে মুন্ডু দেখছে, চোখের যে আলোটা লাল রঙের যেন একটা কোনো আলো জ্বলছে দুটো চোখে দুটো, এবং সেই আলোটা যখন রিফ্লেক্ট করছে তখন এতটা ইয়ে হয়ে গেছে, মেয়েটা পুরো মোহিত হয়ে গেছে। মানে একটা মানুষের একটা হঠাৎ করে এরকম দেখলে একটা মোহিত হয়ে যাওয়ার অবস্থা থাকে না, সেই অবস্থাতে ওখানে বসে পড়েছে। বসে পড়ে আর তারপর থেকে কিছু মনে নেই মেয়েটা। ওই ব্যক্তিটা এরকম একদিন ঝড়-ঝাপটাতে রিহার্সাল করতে করতে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। মানে তাকে আর কোনো ট্রেস পাওয়া যায় না। বাড়িতে ঢুকেছে, তখন তো সিসিটিভি ছিল না। বাড়িতে ঢুকেছে, খাওয়া-দাওয়া করেছে, ডিনার করেছে, বিয়ে থা করেনি। ডিনার করে যেরকম পরিচালির কাজ চলে গেছে। তখন এর মধ্যে রিহার্সাল করতে দরজা ভেতর থেকে বন্ধ। সেই ঘরের মধ্যে রিহার্সাল করছেন, সবকিছু আছে। আয়নাটার সামনে রিহার্সাল করছেন, আলো জ্বলছে, পাখা চলছে, যতগুলো আছে সবকিছু চলছে। কিন্তু মানুষটা হঠাৎ করে একটা বন্ধু যখন মোটামুটি ধরো ১ কিলোমিটার কাছাকাছি এসে গেছে, মানে বুঝতে পারছি এদিক থেকেও ১ কিলোমিটার দূরে, মাকড়দা থেকেও দমজুর থেকে ১ কিলোমিটার। সেই সময় হঠাৎ মনে হলো একবার পিছন দিকটা দেখে, তো পিছন দিকটা কেরিয়ারে কিছু একটা ভারী হয়ে আছে। দেখলো একজন ব্যক্তি দুটো কেরিয়ার চেপে দাঁড়িয়ে ধ্যানমগ্ন ছিলেন। গিয়ে পৌঁছাতেই প্রথমেই সাধক বললেন, "সবাই একটু সরে যাও তো। একজন এসছে, তার সঙ্গে একটু বিশেষ কথা রয়েছে।" সবাই সরে গেল। যেতে বলল, "তুই যে মরার খাট নিয়ে এসেছিলিস, খাটটা তো নিয়ে যে বাড়িতে রেখেছিস, কিন্তু যার খাট ছিল তাকে তো সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস।" তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে থাম্বনেলে দেখেছেন এবং কে আছে আমাদের সাথে, সৌভিকদা। সৌভিকদা মানে এত সুন্দর করে গল্পগুচ্ছ আজকে আমাদের সাথে রেখেছেন, এবং তার সাথে লাস্টের ঘটনাটা উফ, সত্যি হারিয়ে যাবেন। জাস্ট মানে আপনাদের একটা ছোট্ট করে একটা টিপস দিই, হেডফোন তো আছেই অবশ্যই, বা যদি চান তো কানের সামনে ফোনটাকে রেখে অন করে শুনতে থাকুন আজকের ঘটনা বা আজকের পডকাস্টটা। ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। অনেক রকম মানুষের চাহিদা, ইচ্ছা, ছোট্ট একটা ভুলের জন্য মানুষ কি হতে পারে নিজের বাড়িতে। তাই জন্যই, এবং সৌভিকদা যেভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা অলওয়েজ আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, এবং আপনারা যদি চান ভালো কিছু তথ্য সারা বিশ্বের বাঙালির কাছে এসে কিছু কথা বলতে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, বা চাইছেন যে কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো প্রমোশনাল কাজ, তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট সৌভিকদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো। তোমার কি খবর বলো? এই চলছে দাদা। অনেক দিন পর আমাদের আবার একসাথে হলাম। হ্যাঁ, অনেকটা প্রায় দিন পুজোর পর। আগে একটা দুটো এপিসোড বেরিয়েছিল। আর আজকে আমরা আবারও ভূতের গল্পই শুনবো এবং নিশ্চয়ই। ওর ভূতের গল্প শুনবো। তো প্রথমে কি শুনতে চলেছি ছোট করে বল। ১ম এ আমি শুনতে চেয়েছি একটা বাংলাদেশি ভূতের গল্প। এটা কিন্তু একজনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। তার মুখ থেকেই শোনা। আম সেই ভূতের গল্পটা নিয়ে ১ম এ বলব। তারপরে আরো কিছু ছোট গল্প রয়েছে। ১ম এ আগে শুরু করি বাংলাদেশের ভূতের গল্পটা। হুম, হুম, হুম। তো আমরা জানি যে আ কেউ মারা গেলে হিন্দু ধর্মে যেটা হয়, মারা যাওয়ার পর আ তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তার শেষকৃত্য হয় এবং কিছু, কিছু রিচুয়ালস থাকে যেগুলোকে আমরা বলি ক্রিয়াদি। এবং আমরা যারা কাজ করি, মানে যারা হয়তো আত্মীয় বা পরিজন বা পাড়ার লোক যায়, তাকে বলা হয় যে তারা সৎ কাজ করছে। তো এরকমই একজন দাদার কথা বলব। সে দাদাও খুব সৎ কাজ করতে নিজেকে ব্রতী করত, যাতে মানুষজনের সেবা করা যায়। তো সেই দাদা আ হয়েছে কি, উনি বাইরে এক জায়গায় চাকরি করতেন এবং কিছুদিন হলো সেই গ্রামেতে ফিরেছেন। গ্রামে ফিরে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ খুব অসুস্থ। মানে একজন কাকিমাই হন সম্পর্কে। তো এই অসুস্থতা মানে বার্ধক্যজনিত অসুস্থতা ছিল। তার আগে অনেক রোগ থেকে ভোগান্তির পরে মানে আবার মাঝখানে একবার স্ট্রোক হয়ে অনেক রকম মানে জটিল পরিস্থিতির মধ্যেই দিয়ে চলছিলেন। তো হলো কি, ওই যে ভদ্রমহিলা ছিলেন, উনার যে ছেলে ছিল, ছেলে কিছুদিন আগে চাকরি পেয়েছিল এবং বলেছিল, "মা তোমার কি ইচ্ছা আছে বলো?" তখন মা বলেছিল যে, "দেখ বাবা, আমি তো সেই শুয়েই থাকি। আমার একটা বাবু ভালো খাট করে দিস। আমি খাটে শুতে চাই। আমি তো তক্তপোষ শুয়ে তোকে কষ্ট করে মানুষ করেছি।
একটা খাট যদি করে দিস তাহলে খাটে শুয়ে একটা ভালো লাগবে আমার। কারণ আমি তো আর উঠতে হাঁটতে পারছি না। তো ছেলেটাও জোগাড় করেছিল, জোগাড়-জান্তি করে একটা খাট, মানে পালঙ্কর মতো সুন্দর দেখতে একটা পালঙ্ক মানে করতে দিয়েছিল। অর্ডার দেয়নি, ওখানে করতে দিয়েছিল। যে গ্রামের দিকে বুঝতেই পারছো, ওখানে ভালো কাঠের মিস্ত্রি ওই হাতে দিয়ে ছেনি দিয়েই কাজগুলো করেন। এখনকার মতো তো অত আ আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হয় না। তো এরকম একটা খাট বানাতে দিয়েছিল। কিন্তু মাঝখানে শরীরটা খারাপ করায় ওই কাকিমা মারা যান। মারা গেছেন। এবার ওই যে বাইরে থেকে এসছে, সেও, এবার তুমি বুঝতেই পারছো বাংলাদেশে যারা থাকেন বাইরে থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বাইরে যান। গিয়ে সেখানে একটা মোটামুটি নিজের প্রতিষ্ঠিত হয়ে একটা অর্থ সংগ্রহ করে নিয়ে আসেন। তখন বাড়িতে এসে যে অভাব অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করেন। তো আ উনি সেরকমই দাদা এসছিলেন, বাড়ি এসছেন। এরকম একটা মারা গেছেন যখন, তারা সৎ কাজে নিজেও অংশগ্রহণ করছেন। আ সৎ কাজে যে তোমরা জানো, যেহেতু অনেক রকম রিচুয়ালস এর মধ্যে একটা রিচুয়ালস হচ্ছে মানে আগুন দেওয়ার পর ঘাট ছুঁয়ে বসে থাকা, আগুন দেওয়ার সেই রিচুয়ালস গুলো পালন হয়েছে। সন্ধ্যেবেলা ছিল। সময়টা ছিল হচ্ছে গরমকালের সন্ধ্যেবেলা। তো এবার যেহেতু কাঠের চুল্লিতে পোড়ানো হচ্ছে, বেশ সময় লেগেছে। সময় লাগতে, লাগতে তোমার মোটামুটি 10:30-11টা বেজে গেছে। এবার তখন হচ্ছে আগুনটা একদম মাঝখানে পৌঁছেছে। তারপরে আরও সময় গেছে। গিয়ে আগুন নিভতে, নিভতে 1টা-1টা বেজে গেছে। বেজে গেছে তখন যে আমাদের নিয়ম আছে কলসি ভাঙা, জল দেওয়া, সবাই মিলে আত্মীয়-স্বজন থেকে যারা, যারা শ্মশান যাত্রী এসেছিল এবং সবাই একসঙ্গে ফিরবে। যেহেতু একসঙ্গেই এসছে, একসঙ্গে ফেরার একটা রীতি, তারপরে নিমপাতা খাওয়া এবং অনেক রীতি, বিভিন্ন রকম রীতি রয়েছে। তো দাদা যে যার কথা বলছিলাম, সে যখন ফিরবে বলে ব্রতী হয়েছে, সে তার একটুখানি ডাকাবুকো ছিল, সাহস ছিল ভালো। এবং ওখানে না সবসময় শ্মশান ঘাটে ডোম ঠিক পাওয়া যায় না। কারণ ওখানে ওই গ্রামের শ্মশানগুলোতে কি হয়, মানে এত দূর, দূর ধরে শ্মশানগুলো থাকে, মানে মানুষ কতজন মরবে তার উপর ডিপেন্ড। ওই জন্য ডোমেরা ওখানে পাওয়া যায় না। শান্ত যে সাধারণ আ যে পাড়ার ছেলেরা বা ক্লাবের ছেলেরা থাকে, তারাই নিজেরা ওই ডোমের কাজটি করে দেয়। তো এই দাদাটিও ডোমের কাজটি করে দিচ্ছে, করেছে। করে এ শ্মশানটা আছে। আগে শ্মশানটা ফাঁকা ছিল, এখন ঘিরে দেওয়া হয়েছে। একটা গেটও রয়েছে। গেটটা বন্ধ করতে যাচ্ছে। সবাই চলে গেছে, আর পিছন দিকে ফিরে দেখবে না। দাদা খালি পিছন ফিরে গেটটা বন্ধ করছে। 2টো বাচ্চা ছেলে, একটা 12 বছর, একটা ওই 15 বছর। তারা দুজন এলো, বলছে, "কাকু আমাদের একটা ভেতরে জিনিস আনতে যেতে হবে। দরজাটা একবার খুলতে হবে।" বলছে, "বাবু এখানে তো এই সময় তোমাদের থাকা উচিত নয়। আমরাও চলে যাচ্ছি। তুমি কেন ভেতরে যাবে?" বলে, "না আমার মাকে একটা কথা বলার আছে, যে আমার একটা ওই যে মারা যাওয়ার পর যে অগ্নি যে নির্বাপনের জন্য যে কলসিটা থাকে, সেই কলসিটার একটা ভাঙা অংশ নিয়ে যেতে বলেছে, আমার মাকে বলেছে। যেহেতু সদ্য, সদ্য একটা মড়া পুড়েছে, তার একটা কলসি ভাঙা হয়েছে।" বাবু এরকম যে তোমার শখ কেন? বলছে, "এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা এটা একটা মাকে বলে এসছি, আমরা নিয়ে যাব।" তখন লোকটা বলল, "ঠিক আছে, যখন চাইছে এতটা নিজেরাই যাবে বলছে, আমাকেও যেতে বলছেন, ঠিক আছে।" দরজাটা একবার খুলে রেখেছেন। ওরা ভাঙা জিনিসটা নিয়ে আসছে। ভাঙা ওই কলসির একটা জিনিস নিয়ে আসছে। এবার ফেরার পথে ঠিক শ্মশান থেকে একটু বেরিয়ে, ধরো মোটামুটি 50 মিটার মতো গেলে সেই খাটের দোকানটা রয়েছে। যে দোকানটাতে একটা ভালো পালঙ্ক খাটের মানে অর্ডার পেয়েছিল করতে। কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি। কিছুটা বাকি রয়েছে। তো আ ওই লোকটাই কাঁদতে, কাঁদতে বলেছিল যে, "এই খাটটা তো আর কোনো প্রয়োজন রইল না। কিন্তু মায়ের জন্য বানিয়েছিলাম। তো এটা এখন আর আমার কোনো কাজে লাগবে না।" তখন সেই সব পরিবেশের মধ্যে তখন লোকটা ওই যে খাটের যে তৈরি করছিল, সেই মিস্ত্রির কাছে গিয়ে বলেছিল, ওকে যেহেতু বলে দিয়েছিল যে, "আমার মা মারা গেছে, সুতরাং আমার আর এই খাট কোনো প্রয়োজন নেই। যে দাম আসবে সেই দামেতেই, এক দামেতেই তুমি ছেড়ে দিও।" তো তখন ও একটু বাইরে থেকে এসছে, একটু পয়সাও রয়েছে, মোটামুটি টাকা পয়সা রয়েছে। ও তখন বলল যে, "আমি এই খাটটা নেব। কত দিতে হবে?" তখন একটা একদর বোধহয় ৳১,৫০০ না কত বলেছে। খুবই কম দাম। যে খাটের কোয়ালিটি বা সুন্দরভাবে বানানো হচ্ছে সেই হিসাবে খাটটার সঙ্গে, সঙ্গে বলেছে, "ঠিক আছে।" টাকা মিটিয়ে দিয়েছে। এবার খাটটা নিয়ে যাবে কি করে? কেননা তখন ১:৩০ বাজে। ভ্যান গাড়ি কিছুই নেই। খাটটাকে তো নিয়ে যেতে হবে। হঠাৎ করে ওই যে ২টো ছেলে ছিল, তারা কিরকমভাবে বলল, "আচ্ছা তোমার বাড়িটা ওই বেলেপাড়ার দিকে না? তো তোমার চিন্তা করতে হবে না। তুমি কলসির যে অংশটুকু ধরো, খাটটা নিয়ে আমরা চলে যাচ্ছি।" তো খাটটা এত বড় খাট, চাগানো মানে তৈরি করা খাট, এটা কোনো মানে ফকিকারি কোনো কেনা কাঠ নয়। এটা তো একদম তৈরি করা খাট, এত সুন্দর ডিজাইন, এগুলো প্রচণ্ড ভারী। বললো, "আমাদের চিন্তা নেই, আমরা ধরে নেব।"
তুমি সামনে সামনে চলো, আমরা পিছন দিয়ে খাটটা নিয়ে আসছি। কোনো সন্দেহ কি আর বলবে, যে যখন তারা যখন চাইছে তখন বলছে ঠিক আছে, ছেলেপুলেগুলো তো কিছু বলেনি, বাড়ি পৌঁছালে একটু হাতে কিছু খুশি করে দিয়ে দেবো টাকা, কারণ দেওয়াটা উচিত বলে খাটটা বাইরেতে নিয়ে এলো, নিয়ে এসে বাইরে রেখেছে বাড়ি। কেননা ওনার একটা নিয়ম ছিল যে আম, এক হচ্ছে মরার ছুঁয়ে আসছে, যে সময় জিনিসটা কিনেছে খাটটাও ছোঁয় না, যাতে খাটটা মরার না ছোঁয়ানো হয়, অনেকগুলো রিচুয়ালস আছে। তারপর শ্মশান ঘাটের থেকে নিয়ে আসা হচ্ছে, যদি মনে একটা সন্দেহ ছিল, যদি খাটটা তো একজনের জন্য করা হয়েছিল, তার ইচ্ছাটা তো পূরণ হয়নি, আমি নিয়ে আসছি, যদিও বিক্রি করে দিয়েছে স্ব ইচ্ছাতেই, তার ছেলের ইচ্ছাতেই নিয়ে আসছি, সেই ভয়তে একটা মোটামুটি কাজ করছিল। বাড়িতে এসে যখন এসেছিল তখন এসে একটা সামান্য টাকা হাতে দিয়ে দেয়, ছেলেটা খুশি হয়ে চলে যায়। এবার ঘাটটাকে বিভিন্ন রকমভাবে শোধন প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে শোধন করে নিজেও শুদ্ধ বসন পড়লো, পড়ে ঘাটটা সেদিনকে আর নেয়নি, পরের দিনকে বাড়িতে তুলেছে, তুলে বাড়িতে রয়েছে। কিছুদিনের মধ্যে, এই 1 সপ্তাহ এরকম হবে, এখন বাইরে থেকে চলে এসে এখানে কাজকর্ম করছে, ওনার কাছে সাইকেল ছিল, সাইকেলে করে রাত্রিবেলা ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ করে ওনার স্ট্রোকের আগে যেমন একটা অবস্থা, চোখে অনেকে শুনেছি চোখে ঝাপসা হয়ে যায়, ওরকম চোখটা হঠাৎ করে ঝাপসা হয়ে ঘাম গিয়ে দেয়। ঘাম দিয়ে সাইকেল থেকে পড়ে গেছে রাস্তার মাঝখানে একটা জায়গা। ওখানে তো রাস্তা মানে তো অত পিচ রাস্তা নেই, গ্রামের ওই আলের রাস্তার উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া, তো আলটা একটু মোটা হলে যা হয়, সাইকেলটা হুম, নিয়ে হুম, যেতে হুম। পারবে, হেঁটেও যেতে পারবে, কিন্তু লোক আসলে সাইড দিতে পারবে, সেইটুকু জায়গার মতো দিয়ে যাওয়া। তো ওখানে পড়ে গেছে, পড়ে যেতেই সঙ্গে সঙ্গে নিজের রাখার জন্য বা ভয় পেয়ে গেছেন, যার কারণে হোক কোনো একটা মাঝে মাঝে সিগারেট রাখেন, তো সিগারেটটা ধরেছেন, সিগারেটটা ধরিয়েছেন তখন এর জন্য, নিজের সাহস বাড়ানোর জন্য, এবং তারপর একটা মানে এও মনে হচ্ছে যে আমি শিখাচ্ছি তো, ঠিক আছে দেখি তো একটা সিগারেট ধরে দেখি, সিগারেট ধরে খাচ্ছে, দূরে যেন কাউকে একটা দেখতে পাচ্ছে, অবয়ব আছে, ঠিক আছে কি আছে, অসুবিধা কিছু নেই, সিগারেটটা খেয়ে আবার বাড়ি চলে এসছে। বাড়ি এসে তার পরদিনকে দেখছে আম, স্ত্রীর ব্যবহারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, স্ত্রী যেরকম মানে কথা যেন বলতে চাইছে না, কিছু লুকিয়ে যাচ্ছে, তার উপর হচ্ছে তোমার ধরো আহ, বলছে খালি একটা কথাই বলছে, কেউ একটা রয়েছে, কিছুভাবে একটা কেউ রয়েছে, এই কথাটা খালি বলছে বারবার করে। রাত্রিবেলা যখন মানে অনেকদিন নাইট ডিউটিও পড়েছে, উনি নাইট ডিউটি করতে গেছেন যখন, তখন হচ্ছে উম, বাড়িতে ফিরে এসছেন যখন সকালবেলা, বলছে ছাদের ওপর কেউ লাফিয়ে বেড়াচ্ছে। এবার ছাদ বলতে তো সিমেন্টের ছাদ নয়, না। টালির চাল, যেরকম তার সামর্থ্য সে অনুযায়ী, সেখানে কে লাফিয়ে বেড়াচ্ছে, অত টালি ভাঙেনি, লাফিয়ে বেড়াচ্ছে, মানে কেউ যেন উপরে সেগুলো একটা বেড়াল বা কুকুর, কুকুর ওঠে না, বেড়ালটাই মেনলি ওঠে, তাদের একটা চলার শব্দ অন্যরকম, কিন্তু এটা একটা অন্যরকম শব্দ, দাপিয়ে বেড়ানো একটা এরকম টাইপের শব্দ হচ্ছে। কিছুদিন 2 দিন চলছে, লোকটার আস্তে আস্তে শরীরটা না অসুস্থ হতে শুরু করছে, একটা তো স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে না এই কারণে, লোকটাও মানে যিনি যার কথা, ওই ব্যক্তিটাও আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করছে। কোনো একটা জায়গায় গিয়ে তার মনে হচ্ছে যে যখন বাড়ি থেকে বেরোচ্ছে, ঠিক কেউ যেন ফলো করে বেড়াচ্ছে, ওই অবয়ব তাই, কিন্তু অথচ সামনে পিছনে ফিরলে নেই, কিন্তু মনে হচ্ছে না কেউ থাক। তুমি যখন একটা বাড়িতে বেরোছো, তোমাকে যদি কেউ ফলো করে, কিছুদিন 2 দিন 3 দিন ফলো করে, তুমি কিন্তু বুঝতে পারবে যে এই লোকটাকে তো আমি দেখতে পাচ্ছি, ধরো তোমার কারোর সঙ্গে একটা জায়গায় গিয়ে মিশে দেখতে পাচ্ছ যে লোকটা রয়েছে, আবার তুমি যেখানেই যাচ্ছ দেখতে পাচ্ছ সেই লোকটা রয়েছে, এরকম দেখে মনে হয় না যে আমার পিছনে ফলো করছে এরকম টাইপের। তো ওনার একটা কিরকম অবচেতন মনেই মনে হয়েছে যে একজন ফলো করে যাচ্ছে, বারবার ফলো করছে, বিভিন্ন রকম জায়গা থেকে ফলো করছে। তো এবং বাড়িতে মানে শরীরে একটা চাপ যন্ত্রণা অনুভব হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চাপ, বলতে মানুষ তো চাপে থাকে, কিন্তু এটা যেন একটা অন্যরকম চাপ, মানে সে চাপ যে যন্ত্রণা, আমি একটা কিছু জিনিস চাগালাম সেরকম চাপ নয়, মানসিকভাবে প্রচণ্ডভাবে একটা চাপের মধ্যে রয়েছে। অথচ কিন্তু তার কোনো সমস্যা নেই, সে ভালো রোজগার করছে এখন, এখানে এসে যে কাজগুলো করছে সেখানেও রোজগার রয়েছে, বাড়িতে সুন্দর ব্যবস্থা, স্ত্রী ছেলেপুলে সবই রয়েছে সুন্দরভাবে, কিন্তু তা হলেও যেন মনে হচ্ছে একটা এরকম অসুবিধের মধ্যে চলছে, এরকম অসুবিধে 1 মাস 2 মাস চললো। এবার বলছি এরকম তো থাকা যায় না। হুম। তো ওখানে একটা ওই একজন সাধক ছিলেন, ওনার কাছে গিয়েছিলেন, যেতেই মোটামুটি গোটা 30 জন লোক সামনে বসে আছেন। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে,
সেই জন্য আসতে পারেন, বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। সাধক ধ্যানমগ্ন ছিলেন। গিয়ে পৌঁছাতেই প্রথমেই সাধক বলেন, সবাই একটু সরে যাও তো, একজন এসছে, তার সঙ্গে একটু বিশেষ কথা রয়েছে। সবাই সরে গেল, যেতে বললো, তুই যে মরার খাট নিয়ে এসেছিলিস, খাটটা তো নিয়ে যে বাড়িতে রেখেছিস, কিন্তু যার খাট ছিল তাকে তো সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। একদম ডাইরেক্ট কথা বলছো, তাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই। তুই যে পারমিশন নিয়েছিস বা অনুমতি নিয়েছিস ছেলের কাছ থেকে, যে মারা গেল তার কাছ থেকে কি নিয়েছিস? নিসনি তো। তার তো সে খাটটা প্রয়োজন ছিল। আর তুই একদম সদ্য সদ্য মানে তাকে দাহ কাজ করে সেই সময় ডিসাইড করে ফেললি যে খাটটা নিয়ে বাড়ি যাব। একটু সময় দিলি না? এতটা কথা কিছু না জেনে শুধুমাত্র মানুষের মুখটা দেখে বলছে, এবং বলছে আমি এখনও দেখতে পাচ্ছি স্পষ্ট দরজার বাইরে দাঁড়িয়ে আছে, গ্রিলের দরজা, গ্রিলের বাইরে দাঁড়িয়ে আছে। তো সঙ্গে করে এখানেও নিয়ে এসছিস, শুধু এখানটা এসছিস তাতে দেখবি আমার যেহেতু একটা জায়গার এর মাহাত্ম রয়েছে, সেই কারণের জন্য তোর কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত। তো এরকম সে বাইরেও, জানলার বাইরে দেখতে পাচ্ছে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। যে কী করবো, আমি তো খুব ভুল কাজ করে ফেলেছি, এরকম তো পারবি। বললাম হ্যাঁ, তুমি যখন কারোর কিছু একটা ইচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকে, সেইখানে যদি তুমি এরকম একটা বাধা দিয়ে দাও, সেটা তো ঠিক নয়। তোমাকে তার পারমিশন বা তার অনুমতিরও একটা প্রয়োজন আছে। এটা থেকে মুক্তির একটাই উপায়, ও তো খাট নেবেই। তোমাকে বাঁচার জন্য, তোমার পরিবারকে বাঁচার জন্য একটাই উপায় আছে। আজকে বাড়ি যাবে, গিয়ে তুমি, খাট তো বাইরেই করে দিয়েছিল, খাট থেকে আর শুচ্ছে না, নিচেই শুচ্ছে আবার পুনরায় যেরকম ছিল। কাল সকালে এসে যে এক দরে খাটটা নিতে চাইবে তাকেই বেচতে হবে, এবং এক দর থেকে একদম সরবে না। সে যদি কিছু টাকা, এদিকে হচ্ছে টাকা না দিয়ে তুমি দানও করতে পারবে না, তোমাকে এক দরে বেচতে হবে। মানে তুমি চাইলে যে তুমি দান করে দিলে কাউকে, আমি মুক্তি হয়ে গেলাম, না, হবে না। তো এবং কিছু সেরকম ক্রিয়াদি করতে বলেছেন, যে ক্রিয়াদিগুলো করলে মোটামুটি একটা সলিউশন হবে। অদ্ভুতভাবে সকালবেলা উনি কিছুদিন ছুটি নিলেন, কেন এরকমভাবে মানসিক যন্ত্রণার মধ্যে উনি থাকতে পারছেন না, এবং কোনো জায়গায় বেরোতে মানে বাইরে যেতেও বারণ করছেন, যেহেতু একটা রিস্কের মধ্যে চলছে, রিস্ক রয়েছে। তো পরের দিন সকালবেলা একজন ওই ভ্যানওয়ালা এসছেন, খাটটা যেহেতু বাইরে পড়ে আছে তার দৃষ্টি আকর্ষণ হয়েছে, বলছে কত দেবো, আমি খাটটা নিতে চাই। তুমি যা বলবে এক দরে আমি বেচে দেবো, কোনো অসুবিধা নেই। ওই না, তুমি একটা, না, আমি কোনো দাম বলবো না, মানে যে এফেক্টেড সে বলছে আমি কোনো দাম বলবো না, তুমি যে দাম বলবে সেই দাম। বললাম আমি 100 টাকা আমার পকেটে আছে, বল তাই দাও। খাট 100 টাকায় বিক্রি হয়ে গেল। হয়ে খাটের দিকে আর তাকাও নি, খাট 1,500 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু ওই যে এক কথা, দরে। এক দরে, এবং দানও করতে পারবে না, কথাটা রেখে। বললো সেদিন থেকে যখন খাটটা চোখের সামনে থেকে চলে গেল, মনে হলো ওই যে মানসিকভাবে একটা যে 1000টা পাথরের বোঝা ছিল, সেই বোঝাটা তখনই চলে গেল। তিনি এখন সুস্থ রয়েছেন, ছেলে সন্তানেরা বড় হয়েছেন। বেশ অনেকদিন আগেকার ঘটনা এটা, ধরো ওই 1990-90 সালের ঘটনা। আর তখন এত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি, তখন বাংলাদেশ মানে আরও যোগাযোগ ব্যবস্থা অনেক অনুন্নত ছিল, সেই সময়কার একটা এই ঘটনা ছিল। তখন ওখানে হিন্দুরাও ছিল? হ্যাঁ, হিন্দুরা এখনও রয়েছে, কম হয়ে গেছে। হ্যাঁ সেটা তো বিভিন্ন রকম এর মধ্যে হয়েছে, কিন্তু তাও সেই সময়কার ওখানকার একটা ঘটনা বললাম ওই জায়গার মধ্যে। এবং এখন দাদা তারপরে শুনেছিলাম সুস্থই রয়েছেন, এবং বাড়ি ঘরদোরও করেছেন নতুন করে, নিজের চেষ্টাতেই খাট থেকে সব কিছু করেছেন। কিন্তু ওই একটা জিনিস শিক্ষা নিয়েছেন, উনি আর কোনোদিন মানে এই সৎ কাজ করেন, কিন্তু ফেরার সময় কোনোদিন কিছু করেন না, আর কারোর লোভের জিনিস কোনোদিন আর নেবেন না বলেছেন। এটা উনি একটা বড় শিক্ষা ওখান থেকে পেয়েছেন। খাট কিছু করে দেয় মানুষের শখের জিনিস। তার তো ইচ্ছা ছিল যে তার উঠতে পারছি না, বসতে পারছি না, যখন তখন আমি শুয়ে থাকার জন্য একটা খাট নেবো, সেটাই আমার ছেলে রোজগার করেছে, কিন্তু আমার ছেলের একটা ইচ্ছা তো ছিল, সেটা ইচ্ছাটা পূরণ হয়নি। খাটটা তৈরিও হয়েছিল, কিন্তু সেই খাটটা ইচ্ছাটা মানে তার আত্মাটা হয়তো রয়েছে এই ইহজগতেই, তখনও রয়েছে, যেহেতু সবেমাত্র সৎ কাজ, সেই সময় তুমি যদি ডিসাইড করো যে এরকম একটা নিয়ে নেবো, তার একটা ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হয়ে গেল।
বাহ! দাদা এবার কি শুনবো তাহলে নেক্সট? এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে একটা মাকড়ির জলা বলে একটা জায়গার ঘটনা। জেলা? মাকড়ির জলা। এটা একটা কোথায় এটা? জলা। এ জলাটা রয়েছে আমাদের ডোমজুড়ের মাকুড়দার সংযোগস্থলে। তুই ডুমজুড়েই হ্যাঁ, ডুমজুড়ের মানুষ তুমি। সেটাই। তো সেখানকার মানে অনেকদিন আগের একটা মিথ ছিল যে ওখানে অনেক রকম খুন মার্ডার হয় এবং মানে ওই জায়গাটা প্রচুর পরিমাণে ওই বিভিন্ন রকম অতিলৌকিক কিছু ঘটনা ঘটে। এবার সেই জায়গাটা হয়তো সেই কারণের জন্য মিথেন গ্যাসেরও প্রভাবে থাকতে পারে, বিজ্ঞান যেরকম ব্যাখ্যা করে। সেটা আমি জানি না, কিন্তু একটা গল্প ওখানে আছে, সেই গল্পটা আমি বলি। আ বেশ রাত হয়ে গেছিল। মাকড়দা থেকে ডোমজুর যেতে গেলে ওই রাস্তাটা যেতে হয়, নাহলে ভান্ডারদহ দিক ঘুরে অনেকটা রাস্তা আছে। সেই রাস্তাটা প্রচণ্ড বড়। ওই রাস্তা দিয়ে শান্ত মানুষজন যায় না। মানুষজন যেটা যায় হচ্ছে ওই মাকড়িচলা ফলো করে ডোমজুড়ে যায়, বা ডোমজুর থেকে যখন মাকড়দা আসে মাকড়িচলা দিয়ে আসে। এখন অনেক উন্নত হয়ে গেছে। তখন অতটা উন্নত ছিল না। ওখানে বেশ ফাঁকা, জলা প্রান্তর, দুদিকটাই ধু করছে, মাঝখানে পিচের রাস্তা। তো এরকম ২ বন্ধু সাইকেল নিয়ে, রাত্রি তখন ১টা বাজে, ডোমজুড়ে বাড়ি যাবে। দুজনেই সাইকেল নিয়ে একসঙ্গে যাচ্ছে। এবং তখন এতটা বাস ঘোড়া ছিল না। বাসও ছিল না এত, বা লরি যেমন রাত্রিবেলা চলে সেরকমও ছিল না। পুরো ফাঁকা প্রান্তরের মধ্য দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে তাদের মনে হলো যে ২ বন্ধুই অনেকটা চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু গাড়ির যে সাইকেলের স্পিডটা বাড়াতে পারছে না। তো তোরা ভাবলো যে নিজেদের মধ্যে একটু দাঁড়িয়ে পড়ে কথা বলে, "কিরে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এতটা স্পিড বাড়ছে না আমাদের, এখানটা পার হতে হবে তাড়াতাড়ি।" মনের মধ্যে একটা ভয় রয়েছে। ১টা বেজে গেছে। তো যে রাস্তাটার কথা বলছি সেই রাস্তাটার ডিসট্যান্স মোটামুটি একটা ২ কিলোমিটারের উপর। ওরা সবেমাত্র হয়তো ওই ৩০০ থেকে ৩৫০ মিটার এসছে তার মধ্যে। এখন অনেকটা রাস্তা যেতে হবে। তো আরেকটু ওরা চেষ্টা করলো, আরেকটু বিশ্রাম নিয়ে এগোচ্ছে। হঠাৎ করে একটা বন্ধু যখন মোটামুটি ধরো ১ কিলোমিটার কাছাকাছি এসে গেছে, মানে বুঝতে পারছি এদিক থেকেও ১ কিলোমিটার দূরে, মাকড়দা থেকেও, ডোমজুর থেকে ১ কিলোমিটার। সেই সময় হঠাৎ মনে হলো, একবার পিছন দিকটা দেখে তো পিছন দিকটা কেরিয়ারে কিছু একটা ভারী হয়ে আছে। দেখলো একজন ব্যক্তি ২ টো কেরিয়ার চেপে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ২ টো পা, ২ টো কেরিয়ার। সেই অবস্থায় দুজনেই অজ্ঞান হয়ে যায়, ওখানে পড়ে যায়। তারপর পরে গ্রামের লোকজন, তো বিভিন্ন রকম লোকজন যাতায়াত করে, তারা এসে উদ্ধার করে। এবং বেশ কতদিন ধরে তাদের একটা বেশ গায়ে জ্বর নিয়ে থাকার একটা অভিজ্ঞতা, কথাবার্তাও বলেনি বেশি করে। এভাবে দেখেছিল। ছোট হ্যাঁ, গল্প কিন্তু কিন্তু ছোট গল্প। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে ওই ভয় আছে জায়গাটার একটা মধ্যে অতক্ষণ ধরে স্পিড তুলতে হঠাৎ করে একবার পিছন দিকটা দেখে কেরিয়ারটা ভারী হয়ে যাচ্ছে না, তখন এরকম। কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি না? এমনি অ্যাক্সিডেন্ট বলতে কি, ওখানটার জায়গাটা একটু মানে আহ, যদি আগের ইতিহাস দেখা যায়, অনেক খুন মার্ডারের ব্যাপার ছিল, সেই সব হুম। থেকে কোনো কিছু হবে হয়তো। এমনি কোনো অ্যাক্সিডেন্ট সেই রকম অর্থে না, খুব না একটা ওনারা তো হয়নি। একটা স্পিডে ছিলেন না? তো না, ওনারা তো ওর স্পিড তুলতে পারছে না তো। তুলতে পারছে না কিন্তু তুমি বলে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান, তারপর গাড়ি ওই অবস্থা দেখে সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তারপর তো তাকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে মানে তাদের পরবর্তীকালে জ্ঞান ফেরার পরে এইটুকুই খবর পাওয়া গেছে যে এইটা দেখেছিল লাস্ট। তারপর আর কিছু মনে নেই। খুব সুন্দর দাদা। এবার আরো হ্যাঁ, আরো আজকে তো গল্প, গল্পগুচ্ছ আছে। আজকে গল্প অনেক গুচ্ছ রয়েছে। আমি আমার বন্ধু আকাশ দাসের কিছু গল্প আকাশ বলব। দাস আকাশ, কে তিনি? তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট। বাহ! তারও কিছু অভিজ্ঞতা রয়েছে, সেগুলো আমি আজ শেয়ার করব তাকে। কোথায় তোমার মানে নিজস্ব বন্ধু একজন? হ্যাঁ, আমার স্কুলের বন্ধু। স্কুলের বন্ধু? মানে ডোমজুড়ের লোক তিনি? নজরুল। ও আশা করি তিনি দেখছেন এখন। হ্যাঁ, দেখছেন হয়তো। তো ওর পডকাস্টের গল্প, ওর কাছে কিছু গল্প আছে। ও বলেছে, বাহ! "তুই যদি বলিস খুব ভালো লাগবে।" তো ওরই একটা গল্প বলি। আমাদের ওখানে না একটু নাটক এর চল রয়েছে। যাত্রা বলো। যাত্রা এবং নাটক দুটোই। দুটো একটু আলাদা। যাত্রা হচ্ছে আমাদের ওই একটা বন্ধু আছে, ওর ঘোষ অপটিক্যালস দোকান রয়েছে। ও যাত্রা করে এখনো পর্যন্ত। স্টিল এখনো করে এখনো যাত্রা? যাত্রা করে। আর যাত্রা আমি কোনদিন দেখিনি। যাত্রা দেখতে গেলে আমাদের মানে তোমার কি বলে, একটু গ্রামের দিকে হয়। একটু মজা আছে ওর খুব মধ্যে একটা। মজা, খুব সুন্দর হয় এবং ব্যাপারটা খুব সিকুয়াল। মানে একটা সিকোয়েন্সের সঙ্গে একটা সিকোয়েন্স খুব ভালোভাবে যোগ থাকে, সেই অনুযায়ী মিউজিক থাকে। দেখ আমি প্রসঙ্গটা ফিরি। তো নাটকের কিছু দল আমাদের ওখানে তৈরি হয়েছিল। এটা ধরো ৮৭, ৮৮ বা ৮৮ এরকম সালের মাঝখানে একটা ঘটনা।
তো আমাদের একজন কাকুই বলি আমরা, তিনি একটা নাটকের দল খুলেছিলেন এবং নাটক তো অনেক রকম হয়, একক নাটকের দিকে একটু বেশি কনসেন্ট্রেট করেছিলেন, যে একজনের পারফরমেন্সের উপরই নাটকটা থাকবে, অনেকগুলো পারফর্মার থাকবে না, একটাই পারফরমেন্সে খুব একক পাওয়ারফুল ব্যাপারটা কিন্তু। ব্যাপারটা। এবং ওখানে একটা মানসিকভাবে বিপর্যস্ত একটা মানুষের রোল প্লে করবেন, নিজেই প্লে করবেন বলে ঠিক করেছিলেন। মানে একা হাতে পুরো স্টেজটাকে পুরো স্টেজটাকে নিজের মেনটেন করা এবং নিজের সঙ্গে নিজে কথা বলা, একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষ যে সে কিভাবে রিয়াক্ট করছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই এটা করার জন্য উনি যে টাইমটা বেঁচেছিলেন হচ্ছে রিহার্সাল করার জন্য, বাড়িতে বিভিন্ন রকম এতে কাজে ব্যস্ত থাকতেন, সরকারি চাকরি করতেন, কিন্তু তার মধ্যেও উনি মধ্যরাতে এটার রিহার্সাল করবেন বলে ঠিক করেন। প্যাশনেট লোক। মধ্যরাতে একদম পুরো নিস্তব্ধ, সেই সময় দরজা জানলা বন্ধ করে এবার রিহার্সালটা করছেন, ঠিক আছে, দেখার জন্য তো সামনে একটা মিরর বা আয়না দরকার, নাহলে কতটা পারফরমেন্স হচ্ছে সেটা দেখার একটা প্রয়োজন আছে। তো ওই উনি একটা সেকেন্ড হ্যান্ড একটা মিরর কিনেন। মিররটা খুব সুন্দর ছিল, বড় একটা, যেমন আমাদের ওই বিভিন্ন রকম টলিপাড়াতে দেখা যায় যে মেকআপ করার জন্য একটা মিরর থাকে, লাইট জ্বলা মিরর, কিন্তু এখানে লাইটের ব্যবস্থা নেই, খুব সুন্দর কারুকার্য করা মিররটা, অনেকটা শরীরের অবয়ব দেখা যাবে, বাহ! অর্ধেকের বেশি, যেটাতে এক্সপ্রেশনগুলো বলতে বা করতে সুবিধা হবে। তো নিয়ে এসছেন উনি ওটা, মানে দরজার পাশে একটা জায়গা, যে জায়গাটাতে ইনস্টল করেছেন, করে অভিনয় করছেন মাঝে মাঝেই, সকালবেলা নিজেও দেখছেন, রাত্রিবেলা এরকম একদিনকে রাত্রিরে ঝড় জলের রাত ছিল, উনি অভিনয় শুরু করেছেন, নিজেকে যে যতটা মেকআপ দেওয়া দরকার সে মেকআপ দিয়েছেন নিজে, করে ওই মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির যে এক্সপ্রেশন সেগুলো শুরু করেছেন। আস্তে 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 এক সময় মিররটাকে প্রশ্ন করছেন বা নিজেকেই প্রশ্ন করছেন, আমি কেন এরকম হলাম? স্বাভাবিক একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির যদি তার জীবনটা দেখা যায় একটু ব্যাক করে, ফ্ল্যাশব্যাক করে, কেন এই জায়গায় এলো, সে তো আগে তো এরকম ছিল না, এই কারণে হলো, সেই কারণগুলো নিয়েই আসল নাটকের মেন ঘটনাটা ছিল। তো এরকমভাবে অনেকক্ষণ ধরে নিজেকে অবশ্যই তো দেখতে একটা অন্যরকম হয়ে যায় যখন একটা মেকআপ দেওয়া হয় মানুষকে, যেমন এখন তো এখনো প্রস্থেটিক মেকআপ এসে গেছে, আরও মানুষকে অন্য রকমই করে দেখতে করে দিচ্ছে। তো সেই মেকআপের মধ্যে দিয়ে নিজেকে দেখছে, দেখে কথা বলছেন, নিজের সঙ্গে মানে সংলাপ যেগুলো ছিল সেগুলো বলছেন, করতে 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 হঠাৎ করে দেখছেন একটা সময় ছিল পজ, থেমে যাওয়ার একটা দৃশ্য, সেই থেমে যাওয়া দৃশ্য হঠাৎ দেখছেন যে তিনি থেমে গেছেন, তার মনে হচ্ছে যেন ভেতরের অবয়বটা কিন্তু থেমে নেই, সে কিন্তু নড়াচড়া করছে, একটা সময় গিয়ে মনে হচ্ছে আয়নাটা দেখছেন, নিজের এটাই দেখতে প্রতিচ্ছবি দেখছেন, কিন্তু একসময় নিজে থেমে গেছেন কিন্তু ওখানে অবয়বটা কিন্তু নড়ে যাচ্ছে। এরকম ২-৩ বার হয়েছে, নিজের চোখের ভুল বলে তিনি ছেড়ে দিয়েছেন। এরপর যেটা হচ্ছে আবার তার পরের রাত, সেই রাত চলে গেল, পরের রাতে আবার করেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার আরেকদিন ঝড়-জলের রাত। সে সময় করতে করতে হঠাৎ করে নিজে আবার বুঝতে পারছেন যে ভেতরের আয়নাটার ভেতরে যে চরিত্রটা আছে, নিজে যত না করছেন তার ভেতরের চরিত্রটা কিন্তু বেশি আন্দোলিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আয়না দিয়ে। এবার কেউ নেই ঘরে। তো এরকম সময় একসময় নিজেকে শান্ত করেছেন, ১ গ্লাস জল ছিল, জল খেলেন। এরকম কিছুক্ষণ চলেছে। চলার পর আস্তে, 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 আস্তে যেটা মানুষের কাছে শোনা যায় যে ওই ব্যক্তিটা এরকম একদিন ঝড়-ঝড় রাতে রিহার্সাল করতে করতে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। মানে তাকে আর কোনো ট্রেস পাওয়া যায় না। বাড়িতে ঢুকেছে, তখন তো সিসিটিভি ছিল না। বাড়িতে ঢুকেছে, খাওয়া-দাওয়া করেছে, ডিনার করেছে, বিয়ে-থা করেনি। ডিনার করে যেরকম পরিচালিত কাজ চলে গেছে, তখন এর মধ্যে রিহার্সাল করতে দরজা ভেতর থেকে বন্ধ। সেই ঘরের মধ্যে রিহার্সাল করছেন, সবকিছু আছে। আয়নাটার সামনে রিহার্সাল করছেন, আলো জ্বলছে, পাখা চলছে, যতগুলো আছে সবকিছু চলছে। কিন্তু মানুষটা নেই। বাড়িতে গিয়ে যে দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ভেতরে মানুষ নেই। এটা একটু আশ্চর্যের ব্যাপার না? যেখানে তোমার বাইরে বেরিয়ে যাওয়ার জন্য জানলাগুলো তখনকার দিনের জানলা, বুঝতেই পারছো, গ্রিল দেওয়া জানলা। মানে মানুষের পালিয়ে গেলে, মানে ভেতর থেকে পালিয়ে গেলে যেরকম হয়, সেরকম ভেতর থেকে দরজাটা বন্ধ। অথচ মানুষটাকে আর ট্রেস পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকও খুঁজে পায়নি? না, কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। এবং অনেকে বলে যে ওই আয়নাই হচ্ছে হয়তো ওকে গ্রাস করে মানে নিয়েছে। এই ব্যাপারটা কি উনি কাউকে বলেছেন?
কারণ এমনি তো না, জিনিসটা এই আমরা জানতে পারবো ঘটনাটা না। তো আমি আকাশের কাছ থেকে শুনেছি। এই ঘটনাটা এরকমই হয়েছে একটা। যে হুম, তাকে তারপর থেকে ট্রেস পাওয়া যায় না। এখনো পর্যন্ত ট্রেস পাওয়া যায় না। মানে ওই আমাদের একটা থাকে না ১২ বছর পরে নিখোঁজ হয়ে যাওয়ার পর একটা যে হ্যাঁ। ক্রিয়াদি যেগুলো করা হয়। হুম। তো এরকম একটা না, ঘটনা। আমার প্রশ্নটা হচ্ছে দাদা এই ব্যাপারটা যে আমার মনে হয় উনি কারোর সাথে শেয়ার করেছেন আমার মনে হয়। না, উনি শেয়ার করেননি। ওর ব্যাপারটা হচ্ছে যে উনি করতেন এরকম এইগুলো ঘটনাগুলো, সেগুলো ওনার নাটকের দলের লোকের কাছ থেকে জানা। নাটকের দলের লোকেরা তো বলতেন যে এরকম হুম, উনি করতেন, এরকম যে এরকম দেখেছেন, সেগুলো করেছেন। কিন্তু হঠাৎ করে যে এরকম হয়ে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। নাটকের দলটা আস্তে আর নিজেদের আত্মপ্রকাশ করেনি। কেননা এরকম একটা ঘটনা ঘটে গেল যেখানে একটা লিডারকে পাওয়া যাচ্ছে না। যিনি এই নাটকে এটা করেছেন। মানে অনেক ঘটনা হয়, অনেক রকম হয়। কিন্তু একটু আমার এই ঘটনাটা আমার কাছাকাছি শুনে মানে একটা লাগলো যে মানুষ শান্ত হয়, বিভিন্ন রকম পজেস্ট হয়, অনেক কথাই শুনেছি। হুম। কিন্তু এরকম একজন মানে খুব বেশি পরিমাণে ইনভলভ হয়ে যাওয়ার পরে যেরকম আ মানে হারিয়ে যাওয়া সেই ঘটনা এরকম একটা ঘটনা শুনেছিলাম। আচ্ছা, তোমাকে আরেকটা ঘটনা বলি। আকাশেরই কাছ থেকে জানা। মানে এটা কি ছোট হবে না বড় হবে? এটা ছোট ঘটনা। আরেকটা যেটা আছে বড় ঘটনা পরে এর বলছি। পরেরটা বড় পরে ঘটনা। বলছি। ঠিক আছে। একটা ছোট ঘটনাই বলি। আম আমাদের না ওখানে ডোমজুর যে জায়গাটা সেখানে অনেকগুলো শ্মশান ঘাট আমি দেখেছি। হয়তো ওই নামটা এমনি তো জলজ জায়গা এবং সেটা হচ্ছে যদি ইতিহাস দেখা যায় আ একদম সরস্বতী নদীর ধারে বিভিন্ন রকম জলজ জায়গা নিয়ে আমাদের তৈরি। ঝাপুরদহ, দক্ষিণ উত্তর ঝাপুরদহ, ডোমজুর এই জায়গাটা রয়েছে। সরস্বতী নদী বইছে। ওই সরস্বতী নদীর ধারেই ২-৩ টে শ্মশান যেটার কথা বলছিলাম। এরম একটি শ্মশান হচ্ছে বানকখানা শ্মশান। ওখানে একটা মন্দির রয়েছে। শোনা যায় ওখানে একটা শিলালিপি রয়েছে। সেই শিলালিপিটা নাকি মানে একটা স্থাপত্য শিলালিপি রয়েছে। পাল সেন বংশের রাজার কাছে। এটা নিয়ে অনেক বিতর্ক থাকবে, এটা তো থাকবে। শুনেছি যে শোনার কথা বললাম। তো সেখানে একটা শ্মশানঘাট রয়েছে। সেই শ্মশানঘাটটা আমি যে সময়টার কথা বলছি, ওই ৯০ দশক জাস্ট ২০০০ সাল শুরু হবে এরকম সময়। অতটা উন্নত ছিল না। মানে এমন অবস্থা ধরো যদি একটা সন্ধ্যেবেলা কোনো মড়াকে নিয়ে যেতে হয় তখন হচ্ছে আমাদের তোমরা দেখেছো কিনা জানি না একটা হ্যাজাক বলে একটা লাইট হয়। হুম। লাইট দেখেছো? দেখেছি, ম্যাজিক লাইট দেখেছি। হ্যাজাক লাইটটা কিন্তু ভাড়া করতে হতো মাস্ট। হুম। ওটা না ভাড়া করলে তুমি সৎকার করতে নিয়ে যেতে পারো না। একদমই অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার। এবং জায়গাটা একটু মানে লোকালয় থেকে একটু দূরে। এখন লোকালয় হয়তো কিছুটা কাছাকাছি হয়েছে। লোকালয় থেকে বেশ দূরে ছিল। এবং চারিদিকে ঘেরা একটা বনজঙ্গল, তার মাঝখানে একটা শ্মশান। যে শ্মশানটার হচ্ছে সরস্বতী নদীর একটা অংশের ধারে। সরস্বতী নদী বললেও কিন্তু মুছে যাওয়া নদী। খুব একটা জলও ছিল না। তো সেই জায়গার ঘটনার কথা বলছি। এবার এই রাস্তাটা হচ্ছে আ ডোমজুরকে একটা ওই অতিভুজের মতো কানেক্ট করে। এবার অতিভুজ মানে বুঝতেই পারছো ওর যে অতিভুজ বাহুটা রয়েছে সেই বাহুটা যদি যাই আমি একটু রাস্তাটা শর্টকাট হয়। যেটা আমাকে অন্য লম্ব বা ভূমি দিয়ে যেতে গেলে অনেকটা দেরি। তো অনেকেই শর্টকাট সেটা নেওয়ার জন্য ওইটাকে নিয়ে নেয়। সকালবেলার দিকে কোনো অসুবিধা নেই। যেটা যা যাতায়াত করে মানুষজন সাধারণত। কিন্তু যখন সন্ধ্যেবেলা হয়ে যায় তখন একটু মানুষ ওখানটা এভয়েড করে যেতেই পছন্দ করে। তো সেরকমই একটা দিন বেশ গরমের দিন। সন্ধ্যেবেলা হয়েছে। ধরো সন্ধ্যেবেলা তখন ৭:৩০ এরকম বাজে। কিন্তু তাও মানুষজন সেইটা যেতে চাইছে না। কিন্তু একটি মেয়ে ওর টিউশনটা তাড়াতাড়ি যাওয়ার জন্য ওই রাস্তাটাই ফলো করে। এবং ৭:৩০ মানে ৮টার মধ্যে পৌঁছাতে হবে। এই রাস্তাতেই ফলো করলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ও আ সাইকেল নিয়েই যাচ্ছিল। রাস্তাটা খুবই কোনাকন্দ মানে ইট খুব আ ভেঙে রাখা হচ্ছে। মানে মানুষের ওই যাওয়ার মতো রাস্তা হচ্ছে ওই শ্মশানে সব নিয়ে যাওয়ার জন্য চারপাশে বেরোনোর জন্য একটা রাস্তা। মাঝখানটা প্রচণ্ড খানাখন্দ। সাইকেল নিয়ে যাওয়াটাই খুব মুশকিল। তো কিছুটা গিয়ে সাইকেল নিয়ে পড়ে গেছে। পড়ে গেছে, পড়ে আবার উঠেছে। এবং মানুষের কি যখন এরকম পড়ে যায় তখন দেখবে একটা সাইকোলজি কাজ করে, এখানটা আমি কি করে বেরোবো? আমার লেগে গেছে ঠিক আছে আমাকে বেরোতেই হবে এরকম টাইপের। তো কিছু দূরে দেখতে পাচ্ছে একটা বুড়িমা ওই সন্ধ্যেবেলা যে আ কাঠের জাল হয় না? একটা উনুন করা আছে কাঠের জালে কিছু ফোটাচ্ছে একটা। ওখানে করছে। তো তখন ভাবলো এখানে তো এরকম শুনেছি, এখানে তাও তো মানুষ থাকে দেখছি। একটু সাহস পেয়েছে। গিয়ে কেটে তো গেছে, কিছুটা জল দিয়ে একটু পরিষ্কার করলে বেটার হয়। কেননা নাহলে তো আবার টিটেনাস নিতেও হবে। তো উনার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে, "ঠাকুমা একটু জল পাওয়া যাবে? আমি তাহলে একটু হাত-পা ধুয়ে করে নেবো।"
ঠাকুমাকে বলেছে, হাত দেখিয়ে দিয়েছে, একটা সামনে কলসি আছে, ওখান থেকে জল নেই। তো কলসি থেকে জল নিয়ে হাত ফাত ধুয়েছে, ঠাকুমাকে পিছন দিক থেকে ফেস করছে। ঠাকুমা যে বসে এরকম দেখিয়েছে যে দিকটা, সেদিকে পিছন দিক থেকে face করছে। জল ফল দিয়ে হাত ফাত ধুয়ে নিয়ে ঠিক আছে, তখন ওর কৌতূহল হয়েছে ঠাকুমা কী রান্না করছে, বা এরকম সময় কী রান্না হতে পারে, গরমকাল, এত গরম একটা উনুন করেছে, করে সামনে বসে আছেন, অথচ ওনার অতটা ঘামও হচ্ছে না, বা এরকম একটা মনে হয়েছে। কৌতূহল নিয়ে কাছে গেছে, ঠাকুমা তুমি কি এখানেই থাকো? ঠাকুমা একটা কর্কশ গলায় উত্তর দিয়েছে, যেটুকু দরকার ছিল হয়ে গেছে, চলে যাও এখান থেকে, এর চেয়ে বেশি করলে কিন্তু তোমাকে এখানেই থেকে যেতে হবে। এটা উত্তর দিচ্ছে কর্কশ গলায়, ভীষণ কর্কশ গলায় একটা উত্তর দিচ্ছে যে তোমার যেটুকু কাজ ছিল সেই কাজটা তুমি করেছো, বাঁচতে চাইলে চলে যাও, নাহলে কিন্তু এখানেই থেকে যেতে হবে। মেয়েটি তখন বলছে যে আমি তো তোমাকে এত কিছু এরকম জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করি তুমি এখানে থাকো কি থাকো না, এটা জিজ্ঞাসা করেছি। বলতে যেই ঘুরে থেকে তাকিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে যে ওই ঠাকুমা ঘুরে তাকিয়ে যে মুন্ডু দেখছে, চোখের যে আলোটা লাল রঙের যেন একটা কোনো আলো জ্বলছে দুটো চোখে দুটো, এবং সেই আলোটা যখন রিফ্লেক্ট করছে তখন এতটা ইয়ে হয়ে গেছে, মেয়েটা পুরো মোহিত হয়ে গেছে। মানে একটা মানুষের একটা হঠাৎ করে এরকম দেখলে একটা মোহিত হয়ে যাওয়ার অবস্থা থাকে না, সেই অবস্থাতে ওখানে বসে পড়েছে। বসে পড়ে আর তারপর থেকে কিছু মনে নেই মেয়েটা। আমি ঘটনাটা বলছি ধরো 7:30 থেকে 7:45 এরকম সময়। বাড়ির লোকজন টিউশন পড়তে যায়নি, তখন তো অত মোবাইল কানেকশন নেই। টিউশনে খোঁজ নিয়েছে, যখন এবার একটা পড়তে যাওয়া মানে মোটামুটি 8টার সময় পৌঁছে যাচ্ছে, ওরে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা, খুব চললে 9:30, 9:30টার মধ্যে যদি টিউশন ছেড়ে দেয়, ওখানটা আসতে যেটা সময় লাগে মোটামুটি ওই 9:45 এরকম সময়। তারপর যদি না আসে তাহলে মেয়েটার তো খোঁজ নিতে হবে। বাড়ির লোকজন মোটামুটি টিউশন পড়তে যায়নি, খবরটা পেয়ে গেছে 9:30টার মধ্যেই খবরটা পেয়ে তারা বিভিন্ন দিক থেকে আলো ফালো নিয়ে যখন আসছে, তখন মেয়েটাকে ওই রাস্তাতেই একটা সাইকেল একটা জায়গায়, সেখান থেকে প্রায় 100 মিটার দূরে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই অবস্থাতেই পাওয়া গেছে, অজ্ঞান অবস্থাতেই, প্রচণ্ড মানে ঘেমে আছে, এবং মানে প্রচণ্ড হাঁপাচ্ছে। অজ্ঞান মানে হচ্ছে, অজ্ঞানটা তো হয়েছিল প্রথমে, যখন তাকে জ্ঞানটা ফিরেছে প্রচণ্ড এত জোর হাঁপাচ্ছে, মানে সে যেন অক্সিজেন দিতে হবে এই সময়, এমন একটা পরিস্থিতির মধ্যে। আর একটাই কথা বলে যাচ্ছে, ঠাকুমা কোথায় গেল? মানে তুমি চিন্তা করো, একটা মানুষ যদি, যেটা ঘটনাটা হয়েছে ধরো 8:45 এরকম সময় থেকে, ওনাকে পাওয়া গেছে মোটামুটি 9:40, এইটুকু সময়ের মধ্যে মেয়েটা পুরো ব্ল্যাঙ্ক, কী হয়েছে জানে না, প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্ত পরিশ্রান্ত, হাঁপাচ্ছে, এবং যে অবস্থায় পাওয়া গেছে প্রথমে তো অজ্ঞান অবস্থাতেই পাওয়া গেছে, জল ফল দিয়ে যখন জ্ঞানটা ফিরল, ওই একটাই কথা, মেয়েটা প্রায় 1 মাসের মতো ওই একই কথা, ঠাকুমাকে খালি খোঁজ করে গেছে, কিছু মনে নেই, কোন ক্লাসে পড়ে কিছু নেই। তাকে তারপর রিহ্যাবে পাঠানো হয়, সেখান থেকে রিহ্যাব করে ব্যাক করে আসে, কিন্তু পরবর্তীকালেও যখন সে সুস্থ হয়েছিল, ওই প্রসঙ্গ আসে, ওইটুকু এসে আর কিছু হয়েছে। এবং আরও মানুষের কাছে শুনেছি যে ওখানে এর আগে একটা মানে চক্র চলেছিল ওখান থেকে, মানে দুষ্কৃতীরা একটা চক্র চালিয়েছিল, চক্র চালিয়ে একজন নরসিংহ মতন একজন মানুষ বেরিয়ে এসে সবাইকে বিভিন্ন রকম অত্যাচার করছিল, লুট করছিল, সেরকম চক্র, সেটা পুলিশ ধরে, সেটা অনেক পরের কথা। কিন্তু ওই সময় যে ওই ঘটনাটা হয়েছিল, যে দেখেছিল, সেটা মানে আরও কয়েকজন, 2-1জনের কাছে অভিজ্ঞতা পাওয়া যায়, তারা বিভিন্ন রকমের মানে মাল্টিপল দেখা যায়, মানে অনেকে বলে যে ওখানে রূপটা, যে ভূতটা রয়েছে সেটা বহুরূপী ভূত। কখনো ওই বুড়িমার যেমন একটা দর্শন দিয়েছে, কখন দেখতে পেয়েছে যে ওখানে একটা ডোমের মতো দর্শন দিয়েছে, কিন্তু যেই আছে তাকে বিরক্ত না করে চলে যেতে বলে, বিরক্ত করলেই হচ্ছে একটা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়। এই মোটামুটি জায়গা। এখন কি সব জায়গায় লাইট হয়ে গেছে? এখন লাইট হয়ে গেছে ওখানে, খুব রিসেন্টলি ওই রুটটা তুমি উন্নত। মানে আমরা যদি কোনো ডোমজুর গেলাম তোমার হুম, বাড়িতে, হুম, তুমি ওই জায়গাটা ঘোরাতে পারবে? হ্যাঁ, ঘোরাতে পারবো। আমি তো এখন এর আগে তোমার বেলগাছের ছবিটা দিয়ে দেখিয়েছিলাম, হ্যাঁ, বেলগাছের ছবিটা দিলাম, আমাদের বেলগাছের পুজো ছবিটা হলো, তো এবারে দিয়েছি। যেহেতু বলেছিলাম যে ওই ঘটনাটা বলেছিলাম, তো আমাদের যখন পুজো হচ্ছিল তখন আমি ছবিটা তুলি, দিয়ে ওই এর সময়টা সরস্বতী পুজোর সময় হুম, বললাম হুম, তো, হুম, পুজো হুম, হওয়ার হুম। পর এখন সরস্বতী পুজো শেষ হলো, আগে কিছু পুজো হোক না, বেলগাছে আমরা পুজো করি। তো যাই হোক, গেলে তো আমার খুবই ভালো লাগবে, ওখানে জায়গাগুলো এখনো কিছুটা জায়গা গ্রামের জায়গা রয়েছে, এখানে ঘোরার জায়গা রয়েছে, তো এরকম প্রচুর প্রচুর ঘটনা কাহিনী বিভিন্ন দিক থেকে রয়েছে, এবং তো দাদা আমরা একেবারে শেষের দিকে, হুম, লাস্ট ঘটনাটা অনেকটা বড় তুমি হুম। বলছিলে, তো সেই ঘটনাটা যদি তুমি কি বিষয় এটা ছোট করে দিয়ে বলো প্রথমে। এই ঘটনাটা ওই একটা অভিজ্ঞতাই বলবো আর কি,
বিভিন্ন রকম তো অভিজ্ঞতা হয় মানুষের। তো একজন মানুষ আমাদের এতে এসেছিলেন, আমাদের ডোমজুর স্টেশনে এসেছিলেন। সেই স্টেশনের একটা অভিজ্ঞতা। আমাদের ডোমজুরটা হচ্ছে ২ টো স্টেশন। একটা হচ্ছে ডোমজুর মেন, একটা ডোমজুর হল্ট। যেহেতু হ্যাঁ, ডোমজুর মেন স্টেশনটা অনেকটা দূরে, হল্ট স্টেশনটা দেওয়া হয়েছে যেটা ডোমজুর রোড বলা হয়, সেখানটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো তো কোনটায় নামলে তোমাকে পাওয়া যায়? আমাদের বাড়িতে যেতে গেলে হচ্ছে ২ টো স্টেশনেই নেমে যাওয়া যায়। তবু ডোমজুর যেটা হল্ট রয়েছে, যেটা ঘটনা বলেছিলাম আমি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই হল্টের পাশে একটা ঘটনা আগে শেয়ার হুম, হুম, করেছিলাম। হুম। ওখান থেকে তাড়াতাড়ি হয় বাড়ি যেতে। বাহ! তো একটা মানে যাত্রীর কথা বলবো আমরা, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব শাখার হুম। কড লাইন। তার একটা অভিজ্ঞতা আমরা বলব। হয়েছিল ঘটনাটা ধরো মোটামুটি ওই ২০০৪-৫ সাল এরকম। আমাদের হয় কি অনেক সময় আমতা লোকালটা অনেক লোকজন ভুল করে উঠে পড়ে। আমতা লোকালটা ভুল করে উঠে পড়ে মানে ওটা ভাবে হচ্ছে ওই আন্দুল, মৌরি ওদিক দিয়ে যাবে। কিন্তু সাঁতরাগাছি থেকে যে ভাগ হয়ে গিয়ে ও বাঁকড়া নয়াবাজ হয়ে কোনা হয়ে আমাদের ডোমজুড়ের দিকে ঢুকে যায়, সেটা অভিজ্ঞতা ছিল না। এরকমই একটা ঝড় দলের দিন। তো তারই অভিজ্ঞতা, তারই থেকে শোনা, মানে মানুষের কাছ থেকে তো শোনা অবশ্যই। তারই একটা শেয়ার করব। তো অবভিয়াসলি ট্রেনটা যখন মৌরির দিকে না গিয়ে মৌরির ওপর দিয়ে যাচ্ছে, তো উনার তো খুব ভয় হয় যে কী করে এখানে হবে, নামবো কোথায়? এবং সেদিনকার দুর্ভাগ্যবশত আমাদের আমতা লোকাল সাধারণত ভিড় থাকে। তো সেদিনকে বৃষ্টি ঝড় ছিল বলে অনেকে না বৃষ্টি ঝড় হলেই না, যেহেতু একটা লাইনে তার কেটে যাওয়ার একটা সমস্যা থাকে, অনেকজনই আর এর দিকটা ফলো করতে চায় না। ট্রেনটা আর ফলো করতে চায় না। ওরা চলে যায় হচ্ছে বাসে করে চলে যায়। সেইজন্য কামরাটা ফাঁকাও ছিল। তো উনি ওই বাঁকড়া নয়াবাজ স্টেশনটাতে নামেন। নেমে ভাবেন যে দেখতে পান যে চারিদিকে মানে বাঁকড়া নয়াবাজ স্টেশনটা এমন একটা জায়গায়, যদি কেউ বাড়িতে মানে শহর থেকে কেউ যদি যান, সে বুঝতে পারে না কোন দিকটা দিয়ে যাবো। এবং ওখানে আর একটা দক্ষিণবাড়ি স্টেশন রয়েছে। সেটা কোনো মানে দক্ষিণবাড়ি স্টেশনে কোনো এন্ট্রি নেই। হ্যাঁ। এন্ট্রি করতে গেলে তোমাকে ওই স্টেশনের ওই যে লাইনটা আছে, ওই লাইনটা ধরে গিয়ে এন্ট্রি করতে হয়। এটার অনেক ভিডিও রয়েছে। আ YouTube এ তুমি দেখতে পারো। এবং কিন্তু ওখানে প্রত্যেকটা স্টেশনের একটা গুরুত্ব রয়েছে। যেমন ওখানে একটা রয়েছে ঝালুয়ার স্টেশন। ঝালুয়ার? ঝালুয়ার বের। ঝালুয়ার স্টেশনটাকে বলা হয় আমাদের এই দক্ষিণবঙ্গের ডুয়ার্স। মানে ঢুকলে এত সুন্দর বেশ প্রাকৃতিক এটা লাগে দেখতে। ওকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয়। তো এরকম অনেকগুলো স্টেশন রয়েছে। তো ও তখন আবার কি করবে, যে দেখলো যে এরকম কিছু করে লাভ নেই। আমি বরং আবার ট্রেনে উঠে পড়ি। আইদার ডোমজুর বা বরগাছিয়া এইসব জায়গায় জাংশনাল পয়েন্ট থেকে আমি মুভমেন্ট করতে পারবো। এটা তার মাথায় হুম। খেলেছে। তো ট্রেনে উঠে পড়েন। উঠে এরপরে বাঁকড়া নয়াবাজের পরে হচ্ছে একটা জায়গা মাঝখানে রয়েছে ওই পালটিগড়ি জায়গাটা, যেখানটাতে একটু আগেকার দিনে একটা সিস্টেম ছিল। তুমি দেখেছো কিনা জানি না, একটা লোহার বল থাকতো, ওটা ব্রিটিশদের সিস্টেমে সিগন্যালিং বলে। তার সঙ্গে একটা কাগজ থাকতো। ওই বলটা হচ্ছে তোমার ড্রাইভারকে দেওয়া হতো। ওই ড্রাইভার ওই বলটা নিয়ে এসে যখন এক্সচেঞ্জ করতো ওই পার্টিকুলার জায়গাটাতে, তখন লাইনটা হতো। এখন তো ইলেকট্রনিক সিগন্যাল হয়ে গেছে, আমাদের এআই সিগন্যাল হয়ে গেছে, ওগুলো নিয়ে ভাবতেই হয় না। কিন্তু ওইটা হচ্ছে একটা তখন মাস্ট ছিল। ওই জন্য ট্রেনটাকে ওখানে দাঁড় করিয়ে বলটাকে এক্সচেঞ্জ করতে হতো। তো ওইরকম একটা জায়গায় যখন বলটা এক্সচেঞ্জ করছে, হঠাৎ করে একজন দেখে যে একজন ভদ্রলোক হঠাৎ করে ওই নিচ থেকে উঠে পড়ে ট্রেনে। উঠে সামনে একটা জায়গায় জানলার ধারে বসে গেল। এবার লোকটা তখন ভাবে যাক ভালোই হলো, একটা লোক তো উঠলো অন্তত। হুম। হ্যাঁ? যেখানটা বসেছে ওই কম্পার্টমেন্টটা দেখলো, হঠাৎ করে ওই জায়গার আলোটা না একটুখানি ওই আলো আঁধারি হয়ে যায়। অনেক সময় দেখবে মানে টিউবলাইটটা জ্বলতে, জ্বলতে একটা সময় জ্বলছে, নিভিচ্ছে, জ্বলছে এরকম একটা। তো উনি একটু আগ বাড়িয়ে, যেহেতু মানে আ একদম ফাঁকা কম্পার্টমেন্টে যদি একজন কেউ আসে, তার সঙ্গে একটু কথা বললে অন্তত যদি হয়। তো কাছে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন। তখন লোকটা যে মানে এর চাদর মুড়ি দিয়ে রয়েছেন। সময়টা যেরকম সময় বলছি সে অনুযায়ী চাদর মুড়ি দেওয়ার সময় নয় কিন্তু। কিন্তু বৃষ্টি বাদল রয়েছে বলে হয়তো ওইজন্য রয়েছে। তো আরেকটু ট্রেনটা গেছে, গিয়ে কোনা স্টেশনটা পেরিয়েছে। পেরিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যে এই ঝড় বৃষ্টি শুরু হলো, কোনো একটা জায়গায় লাইন কেটে গেছে। ট্রেনটা ঠিক ওই জায়গাতে আটকে গেছে। ঠিক জায়গাটা হচ্ছে কোনাটায় ওই যে কোনার যে আমাদের যে আম ওখানে দিল্লি রোডটা রয়েছে, ওটার উপর দিয়ে চলে গেছে। ঠিক ওরকম একটা জায়গাতে মাঝখানে আটকে গেছে। এবং ওখানে এমন মানে চারিদিকে জলাভূমি বায়ু আছে, তুমি নিচে নামতেও পারবে না। তোমাকে আটকে গেলে ওখানেই থাকতে হবে। নামলে নিচে হয়তো তোমার সাপের ভয়ও থাকতে পারে।
এদিকে তোমার মানে দাঁড়ানোর জায়গাটা থাকলে তবে তো সে এগোতে পারবে। হুম, হুম, তো সেখানে ভয় স্বাভাবিকভাবেই হয়েছে। প্রচণ্ড ভয় পাচ্ছে এরকম একটা যে আর লোকটাও বেশি কথা বলতে চাইছে না। খুবই অল্প কথা আলাপ আলোচনা হয়েছে এগুলোই। লোকটাই হঠাৎ করে বলল, "আপনি ভয় পাচ্ছেন?" বলে, "হ্যাঁ, এরকম তো আমার একটা যাওয়ার কথা ছিল। আমি তো ট্রেনটা ধরেছিলাম।" মানে তখন ধরেছে হচ্ছে 8:30 টার ট্রেন ধরেছে রাত্রিবেলা এবং ও জায়গাটাতে পৌঁছেছে মোটামুটি 9:15 নাগাদ। 9:15-20 এরকম হয়ে গেছে। তারপর ডোমজুর থেকে ফেরার ট্রেন পেতে হবে বা ফেরার বাস পেতে হবে সেটা একটা মাথায় রয়েছে, চিন্তা রয়েছে সবই। বলছে যে, "আপনাকে তো আমি পৌঁছে দেবো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার কিছু শর্ত মানতে হবে।" কি শর্ত? মানুষ জানাশোনা নেই, কিছু নেই, শর্ত কি শর্ত মানতে হবে? এটাই হচ্ছে প্রধান। বলে, "সে শর্ত আপনাকে আমি ঠিক সময়ে বলব। আপনি আমার সঙ্গে চলুন, কোনো অসুবিধে নেই। ট্রেন যাবে, এটা ঠিক হোক।" তো যথারীতি প্রায় ৪৫ মিনিট মতো সময় লাগলো। ওদিক থেকে আবার ট্রেন এসে ওই এগুলো রিপেয়ার করে। তো এর মাঝখানে কিছু ঘটনাগুলো রয়েছে। সেটা হচ্ছে যখনই মানে ওই যে ভদ্রলোক ফেঁসে গেছেন, কোনোভাবে ইষ্টনাম জপ করছে, তখনই দেখতে পাচ্ছে, আপনি ঠাকুরকে ডাকছেন কেন? আপনি ভগবানকে স্মরণ করছেন কেন? মানুষ মানুষকে কি বাঁচাতে পারে না? করলে উনার যেন একটা অস্বস্তি হচ্ছে। একটা কেন ইরিটেশন কাজ করছে। হুম, যে ওই লোকটা যেন হচ্ছে। বললে, "আমি একটু ঠাকুরকে ডাকছি তো অসুবিধে কি? আপনি তো হিন্দু।" বলে, "হ্যাঁ, আমি হিন্দু তো বটে। কিন্তু সবসময় ঠাকুরকে ডাকার কি আছে? মানুষ তো অনেক সময় মানুষকে উদ্ধার করতে এটা তো মানুষেরই কাজ একটা প্রাকৃতিক এতে হয়েছে। মানুষ এসে ঠিক করলে হবে কি? ঠাকুর এসে ঠিক করবে নাকি?" এরকম টাইপের কথা হচ্ছে। তো উনি মোটামুটি এরকম করে কাটছে তার মধ্যে নিজেকে ভরসা তখন মোবাইল ফোন অতটা প্রচলিত ছিল না। এবং মোবাইল মানে তখন ওই ২০০৩-৪ ওই সময়টা দেখবে মোবাইল ফোনটা কিছু লোকজন যারা যাতায়াত করতো বা করতো, কিছু অ্যারিস্ট্যাটিক লোকজনের কাছেই ছিল। খুব সবার কাছে খরচাও বেশি ছিল। খরচা প্রচণ্ড কল রেটের জন্য মোবাইলে কোনো হুম, হুম, কানেকশন নেই। হুম। আর ওই যে জায়গাটার কথা বলছি ওখানে তো মোবাইল কানেকশন পাওয়াই দুষ্কর। একদম। তো ওই জায়গাতে কোনো কানেকশনের জায়গাও নেই। সেইরকম অবস্থায় লোকটা ওখানেই ফেঁসে রয়েছে। এবার তার সঙ্গে আ কথাবার্তা বলে এগুলো কারণ খাবার-দাবারও ওঠেনি। খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। অথচ এই যে খিদে পাচ্ছে বা হচ্ছে সঙ্গে, সঙ্গে এই লোকটা কিন্তু আর যে লোকটা প্যাসেঞ্জার উঠেছিল বালতিরিতে উনি বুঝে যাচ্ছেন। বলছে, "আপনার খিদে পেয়েছে না? চলুন ডোমজুড়ে ওখানে খাবার পাবেন, অসুবিধে কিছু নেই।" মানে মনের কথাটা কিন্তু উনি আগে বুঝে যাচ্ছেন এবং উনি সেই অনুযায়ী রেসপন্সও করছেন। এই করবেন, এই করবেন। এরকম কথা বলতে সঙ্গে হঠাৎ করে এলো পরিবারের কথা। স্বাভাবিক তুমি একটা কারোর সঙ্গে কথা বলছো, বলতে হঠাৎ করে পরিবারের কথা এসছে। পরিবারের কথা বলতে ওই লোকটা বলল, "পরিবারটাও কি ইম্পোর্টেন্ট?" মানে যাই প্রসঙ্গ আসছে উনার একটা কথা হচ্ছে যে আপনি কথা বলছেন ঠিক আছে। এর মাঝখানে এই বাকি থার্ড পার্টি কিছু আসুক এরকম চলবে না। ভগবানের প্রসঙ্গটা আসতেও সেই করলেন। হুম। পরিবারের প্রসঙ্গ আসছে সেই একই কথা। ঠিক আছে? বলল, "না বাবা দরকার নেই। একে চটিয়ে কোনো লাভ নেই। মাঝখানে বিদেশভূমির জায়গায় কোনো দরকার নেই।" তো এরকম করে আবার মানে এই ৪৫ মিনিট ভীষণ সাসপেন্স এইরকমভাবে কাটছে। অথচ লোকটার মুখ দেখা যাচ্ছে না। মানে অনেকগুলো সিট তো ফাঁকা। এখানে পাশে বসেছে, এদিকে বসেছে, বসে কথা বলার চেষ্টা কিছুতেই মুখটা দেখা যায় না। আলোটা বললাম ওই এমনই একটা এর মধ্যে আঁধারির মধ্যে রয়েছে হুম। হঠাৎ করে যে ওখানটাতে আলোটা পাওয়া যাচ্ছে না। তো লোকটা বলল যে, "আপনাকে ডোমজুড়ে নেবেন, আমি ডোমজুড়ের আগের স্টেশনেই নেমে যাবো। আপনাকে বলে দেবো কোনো অসুবিধা নেই, ওখানে নেমে যাবেন। তার আগে কিছু আপনাকে বলেছিলাম কিছু শর্ত আছে, আমাকে কিছু কাজ করতে হবে।" ঠিক আছে? বলল, "ঠিক আছে, কি কাজ দেবে? আমি জানি না ডুমজুড়ে হয়তো যাবো, সেখানে গিয়ে কিছু কাজ পাবো, সেই কাজটা আমায় করতে হবে। করে আমার বাড়ি কখন যাবো আমি জানি না।" তখন তো আর আমাদের ওখান থেকে তো ওলা, উবের এই সার্ভিসগুলো তখন ছিলও না, এখনো না, পাওয়া না, যায় না। না। তো কিভাবে যাবো? যাকগে মানুষ যখন বলে যদিও আমার নিজের কিছু এর মধ্যে সাধ্যের মধ্যে হয়তো করব। তো আ মোটামুটি ওই ঝালুয়ারপেট স্টেশন এলো তারপরে অনেক কষ্ট করে। তখন প্রায় রাত্রির ৯:৩০ থেকে ২ ঘন্টা কেটে গেছে। অর্থাৎ প্রায় ১১:৩০ বেজে গেছে। শালারবাগ স্টেশন ওখান থেকেও বেরোনোটা বেশ মুশকিল। তারপরে স্টেশন এখন লোকও উঠছে না। লোক তো মানে যখন একটা খবর না চলে যায় যেখানে তেল তার ছিঁড়ে গেছে বা লোকজন অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করে নিয়েছে। যেখানে যাওয়ার যখন অপশন নেই এই বৃষ্টি বাদলের দিনে বৃষ্টিটাও বাইরে বাড়ছে আস্তে, হুম। আস্তে, 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 আস্তে এবার হচ্ছে মাকড়দহ স্টেশনে আসছে। মাকড়দহ স্টেশনে উনি নেমে যাবেন। উনি বললেন যে, "আমার সেই শর্তগুলো যেগুলো আছে অনেকগুলোই শর্ত রয়েছে। আপনি ঠিক জায়গায় পেয়ে যাবেন। আজকে আসি।" ঠিক আছে? বলে
ওরা লোক, হ্যাঁ ঠিক আছে নমস্কার। হঠাৎ করে দেখছি পাশে কেউ নেই। মানে স্টেশনে যখন ঢুকলো, বসেছিল, কথা বলছিল, নমস্কার করার জন্য মানুষ কি করে? মাথাটা, হ্যাঁ নমস্কার, মাথাটা একটুখানি নিচু করেছে, তারপর পাশে কেউ নেই। এবার তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে লোকটা। হঠাৎ করে যেই মাকড়দা স্টেশনটা যেই পার হয়েছে, সঙ্গে সঙ্গে যে আলোগুলো দপদপ করছে সেগুলো জ্বলে উঠেছে একদম সুন্দরভাবে। ও তখন মনে মনে ভাবছে, একটা তো এরকম একটা হয়েছে, হঠাৎ নমস্কার করে যখন তখন ওর মধ্যে নেমে গেছে হয়তো, না তখন একদম পুরো দরজার পাশের জায়গাটাতেই বসেছিলেন, ওখান থেকে নেমে যাওয়াটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ হতে পারে, মানুষজন ও নিজেই করে রেখেছেন। হুম। এবার ডোমজুড়ে নামবেন। ডোমজুড়ে নামার ঠিক আগে, মানে ডোমজুড় রোডে নামবেন, উঠেছেন, ডোমজুড় রোডে একদম দরজার পাশে এসছেন, এসে নামছেন, ওখানে দেখতে পাচ্ছি ডোমজুড় রোডে 2-4টে লোক রয়েছে, কারণ ওদিক থেকে তখন খবর হয়ে গেছে যে এটা ঠিক হয়ে গেছে, আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গিয়ে আমাদের ট্রেন চলাচলটা স্বাভাবিক হয়েছে, যে ডোমজুড় থেকে যারা বরগাছিয়া বা মুন্সিরহাট যাবে ওদিকের লোকজনরা মোটামুটি আছে তখন, ঠিক আছে। তো জাস্ট নেমেছে, নামতেই একটা ওই ওই বিভিন্ন রকম ঝুড়ি বাজার বিক্রি করে একটা লোক, হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, কাগজ, একটা মোড়া কাগজ। বললো এই দাদা, আপনি আসার আগে আমাদের স্টেশনে একজন কালো চাদর মুড়ি একটা লোক বসেছিল, এসে বললো যে একজন দেখবেন যে একটা সুপুরুষ একটা ভদ্রলোক নামছেন, হ্যাঁ, তো ওনার হাতেই কাগজটা দিয়ে দেন, আমাকে সেই জন্য 100টা টাকাও দিয়েছে। তো আমি সেটা তো ওই জন্য দেখেছি। এবার সুপুরুষ বলতে আপনি দেখুন 4জন তো প্যাসেঞ্জার নেমেছে, আমাদের তো ওঠার ভিড়ই বেশি, তার মধ্যে আপনাকেই দেখলাম, বলে প্রথম দিকেই আছেন, কম্পার্টমেন্টের প্রথম দিকেই আছেন, ওনার হাতে দিয়ে দেন। দিয়ে লোকটা উঠে চলে, যেমন ঝুড়ি বাজার যদি কোনো থাকে, দেখলো যে ওই কম্পার্টমেন্টে কেউ নেই, নেবে পরে কম্পার্টমেন্টে উঠলো, এরকম প্রত্যেক কম্পার্টমেন্টে 1-2জনই রয়েছে। তো কাগজটা পেয়েছেন, কাগজটা হচ্ছে দেখছি সেই পার্চমেন্ট পেপারের মতন, এই বড় যে নোটে একরকম ইউজ হয় পার্চমেন্ট পেপার, আর এখানে একটা হ্যান্ডমেড পার্চমেন্ট পেপার, মানে এই পেপারটা হচ্ছে তোমার একটু আনকমন, মানে জলের মধ্যে ভিজে গেলেও কোনো অসুবিধা হবে না, একটু আনকমন টাইপের একটা পেপারে, খুব খড়খড়ে একটা পেপার। চিঠিটা বেশ অনেকগুলো ভাঁজ দিয়ে করা, মানে পেপারটা যদি খোলায় অনেক বড় একটা জিনিস পাওয়া যায়, অনেকগুলো ভাঁজ দিয়ে একটা চিঠি লেখা আছে। সেই চিঠিটাতে ওর হাতে তুলে দিয়েছে। এবার তখন ওর বাড়ি ফেরার তাড়া, ও ভাবলো যে এই চিঠিটা নিয়ে আর কী করবো, আমি থাকবো পকেটে, কিন্তু আগে ইমিডিয়েটলি নিচে নেমে, যেহেতু ওটা স্টেশন রোড, নিচেটা নেমে একটুখানি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, করে লোকজনকেই জিজ্ঞাসা করছি কী করা যায় এরকম একটা পরিস্থিতির মধ্যে। তখন 11:30 বেজে গেছে। এবার দেখুন, যেটা মনে হয় একটা বরগাছিয়াতে গাড়ি আটকে আছে, ঠিক আছে? ওই গাড়িটা কিন্তু আপনার ডোমজুর হয়ে ফিরবে। যেহেতু এটা ঠিক হয়ে গেছে, বৃষ্টি বাদল থেমে গেছে, আপনি ওই গাড়িটা করেই ফেরুন। সবচেয়ে বেস্ট হচ্ছে ওইটাই। এছাড়া কোনো উপায় নেই। আর আপনি যদি মানে এখান থেকে আন্দুল যাবেন, গিয়ে ওখানে যে আপনার শক্তি পোহাতে হবে, তার আগে কিন্তু গাড়ি বেরিয়ে যাবে। তো আমার মনে হয় আপনারা এখানে নিচের যে স্টেশনের ওয়েটিং রুমটা আছে, এখানে ওয়েট করুন। এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। তো লোকটা বলল যে ভালোই সাজেশন। এটা যখন একটা হয়েছে, এটা করেই ফিরতে আমি পৌঁছাতে পারবো, অন্তত সাতটার কাছে পৌঁছে দেবো। ওনার যাওয়ার ছিল হচ্ছে ওই মেছিদার দিকে। এবার উনি ভেবেছিলেন এটাতে, উঠে পড়েছেন তাড়াতাড়ি করে, তো যে হয় সাধারণত যেটা। এবার হাওড়া থেকে উঠলে তখন আমতলা লোকাল একটা দেখে হতো, উনি তো উঠেছিলেন মাঝখানে রামজয়তলা স্টেশন থেকে। এবার ট্রেনটা আছে, হঠাৎ করে উঠে পড়েছেন, দেখেনি নিজে এতটা, এবার ঝড় জল হচ্ছে সেই কারণেই হয়তো ভেবেছেন অতটা ফাঁকা থাকবে। তো তখন স্টেশনে যখন একটু খাওয়া দাওয়া করে একটু বল এলো, চা খেলেন, আর 2-4টে লোক বসে গল্প করছেন ওই যেখানে ওয়েটিং রুমটা রয়েছে সামনে, খুবই ছোট্ট একটা ওয়েটিং রুম, যেহেতু হল স্টেশন খুব বড় না। কাগজটা খুললেন, পাঁচমিনিট পেপারে কাগজটা, অনেকগুলো ভাঁজ খোলার পর দেখতে পেলাম একটা লিটল লেটার লেখা আছে, মানে চিঠি যাকে বলুন, যে একদম সেইভাবে বললো, আপনার সঙ্গে যে আলাপ হয়েছিল আমাদের এতে, আপনার কিছু কাজ বলেছিলাম, আপনি আজ ভালোভাবেই হয়তো বাড়ি ফিরে যাবেন। তো কাজের মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে, দিয়ে একটা ঠিকানা দেওয়া আছে, এইখানে একটু যাবেন, ঠিক আছে? এই ঠিকানায় একজন স্টুডেন্ট পড়াশোনা করে, একটা ছেলে, মেসে। তো আপনি ওইখানে গিয়ে যদি পারেন, আর্থিকভাবে না, একটু জাস্ট মানসিক সাপোর্ট দেবেন। ছেলেটার বাবা কিছুদিন আগে আত্মহত্যা করেছে, 2 মাস 3 মাস আগে। তো ছেলেটা ওখানে পড়াশোনা করে, স্কলারশিপের মধ্যে পড়াশোনা করে, যাতে পড়াশোনার মনটা ভেঙে না যায়, সেই কারণে ওখানে একটু গিয়ে দেখা করবেন। গিয়ে নেক্সট আরেকটা ঠিকানা দিয়েছে, সেই ঠিকানাতে বলছে যে এখানে একজন অসুস্থ ব্যক্তি রয়েছেন, তাঁরও মানে
বার্ধক্যজনিতভাবেই খুবই অসুস্থ, তার ছেলেও রয়েছেন। এই ঠিকানাটায় যাবেন, গিয়ে বলবেন যে আম আমি একটা জায়গা থেকে এসছি, যে সোর্স থেকে এসছি। আপনি যদি একটু উনাকে দেখতে পান, ওই যিনি অসুস্থ ব্যক্তি রয়েছে, তাকে মানে মা, একজন মা অসুস্থ রয়েছেন, তাকে একটু দেখা করে তাকে একটু সান্ত্বনা দেবেন। আপনাকে কোনো আর্থিকভাবে কিচ্ছু সাহায্য করতে হবে না। শুধু সান্ত্বনা দেবেন। হলো ২ জায়গায়। ৩ নম্বর জায়গাটা লেখা রয়েছে, আম একটা হচ্ছে বোর্ডিং এর ঠিকানা দেওয়া আছে। কি? বোর্ডিং স্কুল হয় না? বোর্ডিং বোর্ডিং স্কুল। স্কুল। হ্যাঁ, হ্যাঁ। তো বোর্ডিং স্কুলে ঠিকানা দেওয়া রয়েছে। ওখানেও একটা মেয়ে রয়েছে, বাচ্চা মেয়ে। তাকেও একবার কি দেখে আসবেন। আপনি কিছু বলতে হবে না, শুধু দেখে আসবেন। আর লাস্টে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনার যদি এগুলো সব ঘোরা হয়ে যায়, সবকিছু জায়গায় ঠিকঠাক চলে যান, তাহলে অনুরোধ হচ্ছে আপনি ডেট দিয়েছে, সেই ডেটে আবার আমতলা কলে আপনি এই সময় ট্রেনটায় উঠবেন। এতগুলো জায়গায় যেতে হবে এবং একটা ডেট, মানে ডেটটা হচ্ছে ধরো তোমার যে সময়টা ছিল বর্ষাকালের সময়, শীতকালের দিকে একটা ডেট দিয়েছে। মানে এর মাঝখানে এগুলো আপনাকে করে নিতে হবে। এটা সবিনয় অনুরোধ, আপনি রাখলেও রাখতে পারেন। কিন্তু একটা অনুরোধ, যে আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আমাকে পরবর্তীকালে কিছু সাহায্য করবেন। যদি বন্ধু বলে মনে করে থাকেন, এই যে যেগুলো বললাম সেগুলো আমি করব। তো তখন ভাবলো কি পাগলের গোলাপনে জানি না। কাগজটা ফেললো না। ফেলে দিতেই পারত। কাগজটা ফেলে আবার পকেটে মুড়ে ঠিক জায়গায় তার সামনে রেখে দিয়েছে। রেখে তারপরে আবার যে ফিরতি ট্রেন আছে, সেই ট্রেনটা উঠেছে। ট্রেনটাতে কোনো অসুবিধে নেই। সুন্দর, আরও কিছু লোকজন আটকে পড়েছিল, তাদের সঙ্গে কথা বলতে, বলতে প্রায় ভুলেই গেছে। হুম। যেটা হয় আরকি। অতটা স্বাভাবিক। স্বাভাবিক, অতটা আর কেউ, আর সত্যি বলতে কি নামার স্বাভাবিক, সময় একটা আমাদেরকেও দিলে আমরা ভাববো পাগল কে সেটা এরকম দিয়ে দিয়েছে কাজ একটা। নেই কোনো, এরকম একটা কাগজ দিয়েছে। হুম। ঠিক আছে? তো আ এবার হচ্ছে পরে ধরো মোটামুটি বাড়ি গেছেন, জামাকাপড় ভিজেছিল, পকেটের মধ্যেই কাগজটা ছিল, বুক পকেটে ছিল। জামাকাপড় কাচা হয়েছে, কাগজের কথা তো মনে নেই। কিছুদিন পরে আবার ওই জামাটা পড়েছেন। পড়তে বুকে হাত দিতে কিন্তু কাগজটা দিতে, তখন বলল, "এই রে! কাগজটাতে অনেক কিছু ঠিকানা লেখা ছিল, সেগুলো সব মুছে গেছে।" কাগজটা খুলেছেন, যেন কোনো কিছু হয়ইনি। ওয়াশিং মেশিনে যে কাচা হয়েছে, হ্যাঁ। কাগজটা কোনো এফেক্ট পড়েনি। কাগজটা অ্যাজ ইট ইজ রয়েছে। আর স্পষ্ট আছে সব। একদম স্পষ্ট যে ঠিকানাগুলো সবই ঠিক আছে, কোনো হুম, অসুবিধা নেই। হুম। একই। তখন ওর মনে পড়ল যে আমার তো এটা প্রায় হয়ে গেছে, ২ সপ্তাহ তো হয়ে গেছে, এটা তো ভুলে গেছি আমি। কেন কাঁথিতে বাড়ি ফিরে যে সেদিনকে আর তখন হয়নি, জামাকাপড়টা কাচা হয়েছে তারপর। এটা তো একটা তো কলকাতায় যেহেতু চাকরি করেন, একটা ঠিকানা যে আছে। ১ম ঠিকানা যেটা হচ্ছে, মনে করলেন যে এই বোর্ডিং বাড়িতে যাওয়ার আগে অসুস্থ ব্যক্তিটা আছে কিনা দেখি। বোর্ডিং গেলে তো অনেকটা আমায় বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে থাকতে হচ্ছে। বিভিন্ন প্রশ্ন, কেন এসছেন? কে হন? হুম। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে। তো তখন হচ্ছে উনি ঠিক করলেন, না, আমি আগে ওই যে অসুস্থ ব্যক্তি আছে তার কাছেই যাব। তার কাছে যথারীতি ওই ঠিকানাটায় গেছেন। গিয়ে দেখছেন সত্যিই একজন অসুস্থ ব্যক্তি আছে, নার্স রয়েছে। তো বলছে, "কে পাঠিয়েছেন?" জিজ্ঞাসা করছেন অনেকে। যে অসুস্থ ব্যক্তি, তার মানে কথা বলার ক্ষমতাটাও হারিয়ে গেছে। মানে যখন বলছিলেন তখন কথা বলার ক্ষমতা ছিল। হুম। কিন্তু মানে যখন লেখা হয়েছে চিঠিটা, কথা বলার ক্ষমতাটাও হারিয়ে গেছে। মানে আরও এর দিকে চলে যাচ্ছে। গিয়ে বলছেন যে, "আমি, আমার একটা বন্ধু ছিলেন, ওনার কাছ থেকে আমি সোর্সে এসেছিলাম। এমনি কিছু নয়, আমি দেখতে এসেছিলাম, মাকে দেখতে এসেছিলাম" বলে ব্যাপারটা হালকা করে দিয়ে ১ কাপ চা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু ঠিকানাটা ওখানে অসুস্থ ব্যক্তি সত্যিকারের রয়েছে। হুম। এইবার তখন ওর মনে হয়েছে যে আমি যখন অসুস্থ ব্যক্তিটাকে পেলাম, নিশ্চয়ই বাকি দুটো আছে। কোনো একটা কারণে বাকি দুটো থাকবেই, এবং সেখানে গিয়ে আমার মনে হচ্ছে কিছু রইবে। তো এরপর মাঝখানে অসুস্থ ব্যক্তির ২ নম্বরটা ছিল। ৩ নম্বরটায় গেছে। ওই মেয়েটার কাছে। মেয়েটার বোর্ডিং স্কুল গেছে, ওই মেয়ে নামে সত্যিকারের মেয়ে রয়েছে। যে বলেছিল সেই অনুযায়ী একটু মেয়েটা আরেকটু ১ বছর বড় হয়ে গেছে এরকম। হুম। দিয়ে ওখানে গিয়ে যথারীতি আ মেয়েটার সঙ্গে কথাও বলেছে। তখন কথা বলে জানতে পেরেছে যে ওর বাবা-মা এখানে রেখে গেছে, কিন্তু বাবা বা মা কেউই আসে না। ও যখন এসছে তখন ভেবেছে কে পাঠালো, বললে, "আমাকে একজন পাঠিয়েছে, তোমার ভালো খবর, এখানে একটু খেলনা-ফেলনা নিয়ে গেছে।" যেমন বাচ্চাদের যেমন একটু চকলেট নিয়ে গেছে, এগুলো রয়েছে। ২-৩ সঠিক। এবার ও আরেকদিন সময় করেছে। নিয়ে ১ নম্বরটা ১ নম্বর যেটা ছিল, বোর্ডিংটা একটু দূরে ছিল। বাবা বা আত্মহত্যা ওই করেছে। যেহেতু করেছে, তার বাবা যেহেতু বলেছিলাম এরকম একটা ব্যাপার হয়েছে। তো সেখানে গিয়ে দেখছি ছেলেটি
বেশ মানে কিছুদিন হয়ে গেছে চুলটা গজিয়েছে। বাবার যে শেষকৃত্য করার পর বা আফটার ডেথ কাজগুলো করার পর চুল-টুল গজিয়েছে করেছে, জিজ্ঞাসা করেছে। তার কাছে গিয়ে অনেকটা খোলসা হয়েছে যে বাবা আত্মহত্যা কেন করেছিল? প্রশ্ন ১ম এখানেই এসছে। কী কারণে বাবা আত্মহত্যা করেছিল? তখন যে খবরটা জানতে পারে যে বাবা ঠিক আত্মহত্যা করেনি। বাবা একটা ঋণ নিয়েছিল, মানে অনেক লোন নিয়েছিল। সেই লোনটা পরিশোধ না করার জন্য আমতা লোকালেই সামনে তাকে ঠেলে মেরে দেওয়া হয়েছিল। যেটা পরবর্তীকালে আত্মহত্যা বলা হয়েছিল। মানে সেটাই ওরা অনুমান করেছে। হুম। হুম? এবং সেই এগেইনস্টে কিছু টাকাও পেয়েছিল সেই এর যে কম্পেনসেট হিসাবে, সেই হিসাবে তাদের ৩ জনে চলছে। আর ওই যে তখন ওই বয়স্ক মহিলার প্রসঙ্গ আসলো। সেখানে খানিকটা বুঝতে পারল বয়স্ক মহিলাটা ছিল হচ্ছে ওই ব্যক্তিটার বাবা, মা। বাবা তো মারা গেছেন, মা মানে যে মানে যে ব্যক্তিটা চিঠিটা লিখে দিয়েছে তার মা ছিল হচ্ছে ওই বয়স্ক ভদ্রমহিলা। আর যে মেয়েটার কথা বলা যে বোর্ডিং স্কুলে রয়েছে, মেয়েটা হচ্ছে পালিত কন্যা। যে মারা গেছেন তার পালিত কন্যা। ছেলেটা হচ্ছে তার নিজের ছিল, মা হচ্ছে অসুস্থ, মেয়েটা হচ্ছে পালিত কন্যা। কারণটা কি? ওনার ওয়াইফ অনেক আগে একটা ওই জন্ডিস হয়ে গিয়ে মারা গিয়েছিলেন। তখন মনে হয়েছিল যে আমাদের বাড়িতে একটা মানে একটা মেয়ে থাকলে ভালো হয়। আমি স্ত্রীর যে অভাবটা যেটা করে সেইজন্য একটা কন্যাকে দত্তক নিয়েছিলেন। এবং তার কিছু ট্রাস্টি থেকে টাকা পয়সা যেগুলো পেয়েছেন তাতে মেয়েটার বোর্ডিং স্কুলে যথেষ্ট পড়াশোনা ভালোই হবে। এখান থেকে ছেলেটার কাছ থেকে এগুলো অনেক কিছু জানতে পারল। এইবার তাহলে আস্তে, আস্তে জানতে চাইছে যে তাহলে বাবা কে ছিলেন? বাবার নাম ছিল দিব্যেন্দু। দিব্যেন্দু ঘোষ ছিল হচ্ছে নাম। এবার যেটা হচ্ছে ওই প্রসঙ্গে তখন আসলো যে আপনি কোত্থেকে আসছেন? তখন বলেছে এরকম আমি একটা জায়গা থেকে এরকমভাবে পেয়েছি। কোনো একটা ডেট দিয়েছে। যে ডেটটা দেখতে পাচ্ছি ওটা ডিসেম্বরের একটা ডেট। ডিসেম্বরের ওই ২২ না এরকম একটা ডেট ছিল। অদ্ভুতভাবে সেটা বললেন, দেখুন আপনি এসছেন ঠিক আছে, আমি একটা কথা বলে রাখি। ওই ২২ তারিখটা হচ্ছে বাবার মৃত্যুদিন। ঠিক আছে? তখন একটু ভয় পেয়ে গেছে। স্বাভাবিক একটা এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক চলছিল। সবই ঠিক আছে। একটা নিজে মানিয়ে নেওয়ার মতো হ্যাঁ, চিঠি দিয়ে যেতে পারে। সবকিছু সব জায়গা ঠিকঠাক হয়েছে। কিন্তু ২২ তারিখটা হচ্ছে মৃত্যুদিন। ২২শে ডিসেম্বর ঠিক যে ২ বছর আগে, মানে ১ বছর হয়েছিল তখন ২ বছর হয়ে গেল। ২ বছর আগে বাবাকে মেরে দেওয়া হয়েছিল। এবার অনেকটা মানে কি বলবো, নিজের একটু ভরসা করেই বলল, ছেলেটাকে বলল যে, "এরকম বাবা তো যেতে বলেছে। তখন কি করব? আমার যাওয়া উচিত।" বলছে, "দেখুন যখন একজন বলেছেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। হয়তো কিছু আরো তথ্য এরপর বলবে। আপনি যান, আমি যাব না। কারণ আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না।" যেহেতু ছেলেটা একটু বড় ছিল সেইজন্য তাকে একটু জিজ্ঞাসা করে ওপিনিয়ন নিয়েছে। তো সেই ২২ তারিখ যথারীতি যে ট্রেনগুলো সেই ট্রেনে চেপেছে। এবার কিন্তু ট্রেনে কিন্তু প্রচুর লোকজন আছে। ঠিক আছে? প্রচুর লোকজন আছে। যে জায়গাটা বলেছিল যে আমাকে এরকম জায়গায় মিট করতে পারি। এরকম একটা আভাস দিয়েছিল। তো বাল্টিগিরিতে যথারীতি ট্রেন দাঁড়িয়েছে এবং ট্রেনটা বলেছিল যে আপনি পুরো আমতা পর্যন্ত যাবেন। আপনি মাঝখানে ডোমজুড়ে নেমে গেলে হবে না। পুরোটা যেতে হবে। তো ওখানে কোনাতে যেরকম আগেরবারে সেই বাল্টিগিরি ওখানে লোকজন উঠেছে কিন্তু তাতে কোনো আলোও বন্ধ হয়নি বা কিছু হয়নি। তো এরকমভাবে বড়গাছিয়া স্টেশন পার হয়েছে। পার হয়ে মুন্সিরহাট ওদিকে যাচ্ছে। জালালসি বলে একটা স্টেশন রয়েছে ওখানে। মহেন্দ্রলাল নগর। ওই যে মহেন্দ্রলাল নগর ঢোকার মুখে হঠাৎ করে প্রচণ্ড একটা জোরে স্পিডে মানে ট্রেনটা যাচ্ছিল সেই সময় একটা প্রচণ্ড ব্রেক দিতে। মানে সামনে কিছু প্রচণ্ড পড়ে গেলে ট্রেনে ওরকম ব্রেক তো দেয় না। দিয়েছে, ব্রেকটা দিয়েছে। দিতে আলো ফালোগুলো প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে, মানুষজন বিব্রস্ত হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছে একজন আত্মহত্যা করতে যাচ্ছিল। সেইটা বাঁচাতেই এরকম হয়েছে। ব্রেকটা দিতে বাধ্য হয়েছে। সবাই দৌড়ে গেছে, গিয়ে দেখছে মানে উন্মাদের মতো অবস্থায় আত্মহত্যা করতে যাচ্ছিল একজন। তাকে দৌড়ে নিয়ে এসে যথারীতি সামনে স্টেশনে নামিয়ে তাকে এরকম কেয়ার দেয়া হয়। তো তারপর আর কিছু হয়নি। যথারীতি আমতা করে গেছে, গিয়ে আবার ফিরে এসেছে। শুধু তোমার সময় নষ্ট হলো, কিছু হলো। কিন্তু পরবর্তীকালে এখন ব্যাখ্যা করে জানতে চাইছিল। মানে যদি করে দেখা যায় অনেক লোকের সঙ্গে, অনেক তান্ত্রিক বা এদের সঙ্গে একটু আলোচনা করেছেন ব্যাপারটা। উনি করেছেন। আলোচনা করেছেন। সেখান থেকে যেটা জানতে পেরেছেন, ওই যে মেয়েটা ছিল না? ওই মেয়েটা যদি
যিনি যার কথা বলছেন ১ম এ ভুল করে ট্রেনে উঠেছিলেন, ওইটা না থাকলে হয়তো মেয়েটা সেদিনকে মরেই যেত। কোনো একটা কারণে ইন্টাররিলেটেড একটা ব্যাপার ছিল। মহিলা এটা ছিল, ওটা পরবর্তীকালে যখন কথা বলল তান্ত্রিক ভাইদের সঙ্গে কথা বলে, যেটা অনেকগুলো ঘটনা মিলিয়ে আরকি, হুম। যে ওই লোকটা একটা ইন্ডিকেশন দিয়েছিল যে একটা এরকম মেয়ে আত্মহত্যা করতে পারে। সেটা তুমি হয়তো গেলে সেদিনকে আটকাতে পারো। এবং উনি গিয়েছিলেন বলে ওই যে ডেটটা দেওয়া হয়েছিল, সেদিনকে ওই মানে পার্টিকুলার ডেটে আত্মহত্যাটা আটকেছিল। মেয়েটা কিন্তু খুব একটা মানে ওই যে মারা গেছেন তার সঙ্গে কিন্তু রিলেটেড নয়। না। মানে মৃত্যু এটা একটা মানে অবিস্মরণীয় জিনিস, যে মৃত্যু কারোর একটা হতে পারে, সেটা উনি আন্দাজ করেছিলেন, এবং তার অন্য কোনো সংসার যাতে ভেঙে না যায় বা মৃত্যু না হয়, সেই প্রোটেকশনের জন্য ওনাকে মানে উনি কোনোভাবে একটা রিলেট করতে পেরেছেন যে এই লোকটা যদি যায়, ট্রেনে থাকে, তাহলে ট্রেনটা আটকাবে এবং আত্মহত্যাটা বাঁচবে। মানে এটা কোনো মানে মানে এমনি কোনো লৌকিক অলৌকিক ব্যাখ্যা, কি ব্যাখ্যা বলবো আমি এটা বুঝতে অনেক জায়গায় আমরা দেখেছি, কিন্তু ছোট ছোট কারণের জন্য অনেক বড় বড় জিনিস আটকে এবং গেছে এবং সবচেয়ে বড় হয়েও কথা গেছে। হচ্ছে যে ওই মেয়েটি কিন্তু কোনোভাবেই এই ঘটনার সঙ্গে রিলেটেড নয়। ও তার মানে তার যে প্রেমিক ছিল, সে তাকে ধোঁকা দিয়েছে বলে আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু ট্রেনটা ওই লোকটা ছিল বলেই আটকালো। এবং তারপর তাকে মানে ঠিকঠাকভাবে ট্রমা কেয়ার দেওয়ার যেগুলো থাকে পরবর্তীকালে রিহ্যাব করানো, সেগুলো করিয়ে তারপরে তাকে নিয়ে আসলো। তো এই ঘটনাটা আমি শুনেছিলাম হচ্ছে একটা রেলের উচ্চপদস্থ কর্মচারী আমার সঙ্গে যাতায়াত করতেন। আমি তখন এমসিকিউতে যখন পড়তাম, আমি বিটেক, এমটেক দুটোই করেছি ওখান থেকে। তো তখন যেতে তো উনি খুব গল্প বলতেন এরকম। তো উনার একটা অভিজ্ঞতা, রেলের একটা কিন্তু এতে লেখা আছে ওটা গল্পটা এরকমভাবে। তো ওই গল্পটা আমাকে ২-৩ দিনে শিখিয়েছিলাম, শুনিয়েছিলেন। ২-৩ দিনে? হ্যাঁ, ঘটনার তো অনেক রকমের তো ডেসক্রিপশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো ২-৩ এবার আমি তো নেমে পড়তাম ডোমজুড়ে, ডোমজুড় রোড। উনার আমতায় বাড়ি ছিল। তো সেই অনুযায়ী উনি সাঁতরাগাছি থেকে উঠতেন। যেটুকু সময় পেতেন ওইটুকু সময় মানে শুনিয়েছিলাম। সেই ঘটনাটা আজকে অনেকটা বলার মানে চেষ্টা তার করছি। সাথে আর কোনোদিন আর ওই লোকটার দেখা হলো না, না? দেখা কিছু হয়নি। মানে ওটা একটা রেলের রেকর্ডে এরকম ঘটনাটা উনি পড়েছিলেন, সেটা আমাদের মানে সব রেকর্ড তো আর পাবলিশড হয় না। না, যেহেতু না। উনি একটা মানে বলেছেন দেখা যাবে গল্পটা। উনিও কারো কাছ দিয়ে শুনেছিলেন এরকম একটা হ্যাঁ, এভিডেন্স থেকে। রেলের রেকর্ড থেকে দেখেছিলেন বা এরকম কিছু একটা ব্যাপার। তখন তো সমস্ত ঘটনা এখনকার যেমন হয় ব্লু প্রিন্ট থাকে, অনেক সময় তার রেকর্ডিং থাকে, অডিও রেকর্ডিং, ভিডিও, তখন সবই শুধু নথি ছাড়া কিছুই ভরসা না। নথিতেই থাকতো। হয়তো দেখা যাবে সে রেলের কোনো এক নথি থেকে হারিয়েও যাবে ঘটনাটা। তাই তোমার এই পডকাস্টের মাধ্যমে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ সো শোনালাম। মাচ দাদা। আর লাস্টের ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হুম। মানে আমি ভাবছিলাম যে কি হচ্ছে? মানে এটা কি ভূতে ধরবে? এবার ভূতে ধরে ওনাকে কি কোনো রকম প্রবলেম হবে? সেটা কিন্তু না। না, এখানে একটা জিনিস কিন্তু ভালো দেখো কৌশিক, উনি কিন্তু কারো ক্ষতি করেননি। না। উনি যে ভুলটা করেছেন, হুম, যে হুম, আত্মহত্যা ভুলটা বা ওনাকে যাই হোক খুন করা হয়েছে, হুম, সেটা হুম, একজনের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল। এবং সেটা বুঝেছিলেন যে আমার কাজ করতে হবে, এই কাজটা হুম। কিন্তু আর কে পারবে সেটাও কিন্তু সেটাও বুঝতে তিনি কিন্তু পেরেছেন। বুঝে ফেলেছেন কিছুক্ষণ কথা বলার পর। এবং সেই মানে যে কাগজটা এসেছিল, সেই কাগজটা থেকে হুম, যে এতগুলো জায়গার খবরটা নেওয়া সত্যিকারে, এটা তাহলে বিশ্বাসযোগ্যতা হুম, হয়েছিল হুম, ওনার। হুম, হুম। এই ঠিক, যে ঠিক, জায়গা ঠিক, ৩ টে জায়গা দিয়েছিলেন, এই ৩ টে ঠিক। জায়গার বিশ্বাসযোগ্যতাটা হওয়ার পরেই কিন্তু আ যেটা হলো হচ্ছে এই পার্টিকুলার আত্মহত্যাটাকে আটকানো গেছে। বাহ! থ্যাংক ইউ সো মাচ দাদা। আর অনেকদিন পর কেমন লাগছে এতদিন পর এসে একটু ভালোই ছোটবেলার লাগছে। অনেকটা গল্পও জমেছিল, বেশ ভালোই গল্প হলো। আরো অনেক গল্প রয়েছে। আমি আশা করি আরো ভবিষ্যতে অনেক পর্ব করব, সেখানে আরো এইরকম ঘটনা শেয়ার করব। আর এবং আমার ঘটনাগুলো যেগুলো রয়েছে, আমার ওই বশীকরণ বা এইসব ব্যাপার নয়। আমি কিছু নিজস্ব না, না, এটা এটা একটা এটা এটা না প্র্যাকটিক্যাল ভূত এক্সপেরিয়েন্স বলুন। মানে মানে ওই কিছু যে জায়গায় মানুষের ওই মনে হয়, মর্মান্তিক ব্যাপারটা না, কিন্তু একটা অদ্ভুত একটা মেসেজ আছে হ্যাঁ, কিন্তু। যে মানুষকে এই যে একটা কথা স্যাটিসফাই লাগছে। যে ঘটনাটা বললাম, এটাতে একটা জিনিস মনে হচ্ছে, মানুষ মারা গেছে। তার তো আর কিছু পাওয়ার নেই। রিভেঞ্জ নেওয়ার জন্যই মানুষ মারা হুম, যায়। কিন্তু মানুষ মরে গিয়েও যে উপকার করার ইচ্ছাটা থাকে, সেটাও কিন্তু রয়েছে। এই ঘটনাটার মধ্যে তো এই ব্যাপারটাই ঠিক, রয়েছে। ঠিক। থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক আবারও। ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। এতক্ষণ থাকার জন্য খুবই থ্যাংক ইউ। আ আজকে আমাদের গেস্ট আবারও সৌভিক দা। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।